আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? অনেক দিন ধরেই আমরা সরলরেখা অধ্যায়টা করছি, দেখতে দেখতে একদম শেষ দিকে আমরা চলে আসছি। আজকে ইনশাল্লাহ হচ্ছে 3.6 শেষ হয়ে যাবে। তো সামনের সপ্তাহে আমরা আশা করছি যে আমরা 3.7টাও কমপ্লিট করতে পারবো, অর্থাৎ সরলরেখা অধ্যায়টাই শেষ হয়ে যাবে। ওকে, আমরা মোটামুটি অনেক দিন মানে কয়েক মাস আগে শুরু করেছিলাম সরলরেখা। ওকে, মাঝখানে আন্দোলনে বন্ধ ছিল। আর এই তো এছাড়া মোটামুটি আর মনে হয় 15 দিন মতন বন্ধ ছিল। এছাড়া বাকি ফুল টাইমে হয়েছে ক্লাস, এবং আমাদের লেকচার 14 আজকে চলে আসছে। ওকে, মোটামুটি দেখা যায় যে 16র দিকে শেষ হয়ে যাবে। ওকে, 16র দিকে শেষ হয়ে যাবে সব কিছু। এই তো এরপরে আমরা হচ্ছে আমাদের সাইকেল 2তে মানে পেইড কোর্সে অন্তরীকরণ শুরু করব। ওকে, এরপরে আমরা অন্তরীকরণ দিয়ে মানে আমি অন্তরীকরণ দিয়ে স্টার্ট করবো ইনশাল্লাহ। আর জানোই যে শুধুমাত্র ফার্স্ট পেপারের না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে দুই পেপারের সবচাইতে বড় এবং জটিলতম অধ্যায় হচ্ছে কি অন্তরীকরণ, মানে ক্যালকুলাসের স্টার্ট এখানে। ওকে, তো দেখা যায় যে ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে ক্যালকুলাসের স্টার্টিংটা হয়। ওকে, এরপরে তুমি ইউনিভার্সিটিতে উঠলেও এখানে মেনলি পড়াবেই ক্যালকুলাস দিয়ে, বা শুরুই করে ওরা ক্যালকুলাস দিয়ে। ওকে, তো এই ক্যালকুলাসের ফাউন্ডেশনটা এবং অনেক দূরই আগায় যায় ইন্টারমিডিয়েটেই। ওকে, তো সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ পেইড কোর্সে শুরু করব। যারা পেইড কোর্সে এখনও জয়েন করো নাই, চাইলে জাস্ট 2000 টাকায় ফুল ফার্স্ট পেপারের জন্য জয়েন করতে পারো। ভর্তির জন্য যেটা করতে হবে, এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই চলবে অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে। ওকে, তো আমরা হচ্ছে এই মাসের পরের মাস থেকে মানে এই নেক্সট সপ্তাহের পরের সপ্তাহ থেকে আর কি, নেক্সট সপ্তাহের পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ পেইড কোর্সে অন্তরীকরণ দিয়ে শুরু করব। আমি ক্লাস শুরু করবো আর কি অন্তরীকরণের। ঠিক আছে, আচ্ছা আসো আমরা এখন এই লেকচারটা শুরু করি। সরলরেখা লেকচার 14তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, তো খেয়াল করো, তুমি সরলরেখার সমীকরণ অনেক টাইপের শিখে আসছো, রাইট? সরলরেখার সমীকরণের মধ্যে তুমি এটা শিখে আসছো যে সরলরেখা কোন দিকে তাকায় আছে, মানে অ্যাঙ্গেলটা কীরকম, সেই অ্যাঙ্গেলটা আমরা বুঝি ঢাল নামক একটা ম্যাথমেটিক্যাল প্যারামিটার দিয়ে, তাই তো? যে ঢালটা হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে, এইটা দিয়ে বোঝা যায়। তারপরে সমীকরণ থেকে চিন্তা করতে গেলে এক্সের সহগ ওয়াইয়ের সহগ ওইটা দিয়ে বোঝা যায়, আর অনেক টেকনিক আছে ঢাল বোঝার। আচ্ছা, এখন সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা মানে কি? সমান্তরাল রেখা মানে হচ্ছে দুইটা রেখা একই দিকে তাকায় থাকবে। তাহলে মনে করো তোমরা দুজন বন্ধু বসে আছো, সামনে একজনের দিকেই তোমরা তাকায় আছো, সেক্ষেত্রে কি দুজনের চোখ একই দিকে থাকবে না? দিকটা এক হইল না, অ্যাঙ্গেলটা সেম হইল না, তাহলে কি ঢাল সেম হয়ে যায় না এই ক্ষেত্রে? কারণ দিকের সাথেই কিন্তু অ্যাঙ্গেলের সম্পর্ক, ঢালের সম্পর্ক। তাইলে খেয়াল করো যে যদি তোমার কাছে দুইটা সরলরেখা থাকে, এটা একটা সরলরেখা আর মনে করো এটা আরেকটা সরলরেখা, দেখে চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে এই দুইটা সরলরেখা হচ্ছে একদম সমান্তরালে আছে, একদম সমান্তরালে আছে। এখন সমান্তরালে যেহেতু আছে, তাইলে তুমি এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারো যে নিশ্চয়ই ওদের ঢালগুলা সমান থাকবে, নিশ্চয়ই ওদের ঢালগুলা সমান থাকবে। তাইলে তুমি জাস্ট ধরে নাও যে এই দুইজন সমান্তরালে, তাহলে তার মানে কি এদের ঢালগুলা সমান থাকবে। এখন তাহলে একদম প্রথম যে আমার কনসেপ্টটা সেটা হচ্ছে যে যদি দুইটা রেখা যে ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুইটা সরলরেখা যদি সমান্তরালে হয় তাহলে এদের ঢাল দ্বয় সমান থাকবে। এরা যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে ওদের ঢাল দুইটা সমান হবে, তাই তো? m1 ইকুয়াল টু m2 হয়ে যাবে। ঠিক, এখন তুমি যদি এই m1 আর m2 এর মান নির্ণয় করো, খেয়াল করো m1 এর মান কত আসবে, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। সেম ভাবে m2 এর মান কত আসে, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। ঠিক, তুমি যদি মাইনাসগুলোকে কাটাকাটি করে দাও অ্যান্ড এ গুলো এক সাইডে বি গুলো এক সাইডে আনো, তাহলে কিরকম হয় যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, এরকম আসবে না? তাহলে এটা হচ্ছে যে যদি দুইটা সমীকরণ তুমি দেখো ওরা সমান্তরাল হবে কি হবে না সেটা বুঝবা কেমনে, সেটা হচ্ছে এই চেকিংটা করবা, এই টেস্টটা করবা। তুমি এক্স এর সহগগুলোকে ভাগ করবা, ভাগ করে ভাগফলটা যা পাবা, যদি ওয়াই এর সহগগুলোর ভাগফল সেম সংখ্যাই পাও, তাইলে বুঝতে হবে যেহেতু এক্স এর সহগগুলোর ভাগফল সমান, ওয়াই এর সহগগুলোর ভাগফল সমান, নিশ্চয়ই শুরুতে ওদের ঢালগুলো সমান ছিল। ঢাল সমান মানে একই দিকে তাকায় আছে, নিশ্চয়ই ওরা সমান্তরাল। থিমটা ক্লিয়ার? তাহলে আগে এইটুকু লিখো, এরপরে আমরা দেখব সমান্তরাল রেখার সমীকরণ কেমনে নির্ণয় করতে হয়। আগে বেসিকটা পড়ায় নিলাম যাতে করে বুঝতে সহজ হয় আর কি। ওকে,
এই জিনিসটা আমি তোমাদেরকে আগে কিন্তু দেখাইছি, এই জিনিসটা আমি কিন্তু দেখাইছি এর আগে। ওকে, তুলো আগে, এটুকু তুলো। লেখা কি শেষ? তাহলে দুইটা সরল রেখা যদি সমান্তরালে থাকে তাহলে আমরা যেটা বুঝবো, কেমনে বুঝবো, যে এক্স এর সহগ দুইটা ভাগ করব, যা পাবো ওয়াই এর সহগগুলো ভাগ করলেও সেম সংখ্যা পাইতে হবে। যদি পাই তাহলে বুঝবো যে এরা সমান্তরালে আছে। ঠিক আছে, এখন খেয়াল করো, মনে করে নাও তোমাকে এবার বললো সমান্তরাল রেখার সমীকরণ বের করে নিতে হবে। সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে বের করে নিতে হবে, এটা হচ্ছে তোমার টার্গেট। ওকে, কীরকম দেখাই, মনে করো তোমাকে আমি একটা সরল রেখা দিলাম, বললাম এটা একটা সরল রেখা। ধরো ওর সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই সরল রেখা। এখন বললাম কি যে এই যে সরল রেখাটা আছে এইটার সমান্তরালে অন্য একটা রেখা যদি থেকে থাকে সেইটার সমীকরণ কীরকম হবে। এই সমীকরণ দেখে অন্য সমান্তরাল একটা রেখার সমীকরণ তুমি গেস করো, এইটা তোমাকে বললাম। বুঝছো? তোমাকে টাস্ক দিলাম, দেখো তো দেখি পারো কিনা। এরকম কি দেখতে বললাম, সেটা হচ্ছে যে আমার কাছে একটা সরল রেখা আছে, ওর অবভিয়াসলি একটা সমীকরণ থাকবে। তাহলে আমি তোমাকে ওই সরল রেখার যে পরিচয়, যে সমীকরণটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে বললাম আচ্ছা এর সমান্তরালে যদি আরেকটা রেখা থাইকা থাকে তাহলে ওর সমীকরণ কত হইতে পারে, গেস করো তো দেখি। এখন তাহলে মনে করো এই যে সরল রেখাটা, এটা সমান্তরাল। এখন এই সরল রেখা তো এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, এদিকে থাকতে পারে, অনেক দূরে থাকতে পারে, সবই তো সমান্তরালে আছে, সবই সমান্তরালে আছে না? তাহলে এখন কথা হচ্ছে এই সমান্তরাল রেখার সমীকরণ কীরকম হইতে পারে সেটা আমার দেখার বিষয়, তাই তো? এখন চিন্তা করো যে যদি দুইটা রেখা একদম সমান্তরালে থাকে তাহলে কোন জিনিসটা সমান থাকবে? আনমিউট করে বলো, আনমিউট করো, জুম আনমিউট করো। যদি দুইটা রেখা সমান্তরালে থাকে তাহলে কোন জিনিসটা সমান হবে? ঢালগুলো ইকুয়াল হবে না? ঢালগুলো ইকুয়াল হবে। তাহলে যদি ঢাল ইকুয়াল হইতে হয়, ঢাল সমীকরণের কোন কোন চিহ্নের উপর বা কোন কোন সংখ্যার উপর ডিপেন্ড করে বলো তো? একটা সরল রেখার ঢাল কোন কোন রেখা কোন কোন পয়েন্টের উপর ডিপেন্ড করে সমীকরণের? এক্স এর সহগ ওয়াই এর সহগ না, ঠিক কিনা? কারণ ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ঠিক? তাইলে এটার ঢাল যদি সেম হইতে হয়, এটার এক্স ওয়াই এর সহগগুলা আর এটার এক্স আর ওয়াই এর সহগগুলা কি সেম হওয়া উচিত না বলো তো? কি মনে হয়? অবশ্যই ঢাল এ আর বি এর উপর ডিপেন্ড করবে। তাহলে এটার ঢাল সেম, তাহলে এটার এ বি যা, এটারও এ বি তো তাই হওয়া উচিত নাকি? তাহলে এখন কথা হচ্ছে যে আমার এই যে সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখার সমীকরণ নিশ্চয়ই এরকম হওয়া উচিত যে এ এক্স প্লাস বি ওয়াই, এটা নিশ্চয়ই একটু থাকবেই থাকবে, আমি শিওর। এখন কথা হচ্ছে ধ্রুবকটাও কি সেম হবে? কথা হইল না, ধ্রুবকটা একটু চেঞ্জ আসবে। কীরকম চেঞ্জ? এটা ডিপেন্ড করবে আসলে যে সমান্তরাল রেখাটা কতটুকু দূরে। বেশি দূরে থাকলে বড় ঢাল মানে বড় ধ্রুবক সংখ্যা, নিচের দিকে থাকলে নেগেটিভ বড় ধ্রুবক সংখ্যা, কাছাকাছি থাকলে পার্থক্যটাও কম কম থাকবে, জিনিসটা এরকম। বুঝছো? তার মানে দেখো সমান্তরাল যে কোনো রেখা তুমি চিন্তা করবা ওই ক্ষেত্রে এক্স এর সহগ ওয়াই এর সহগ তুমি সেম বসাইতে পারবা, কিন্তু ধ্রুবক যেটা প্লাস সি সেটা আর তুমি প্লাস সি রাখতে পারবা না, ওইখানে অন্য কোনো একটা ধ্রুবক সংখ্যা হয়ে জিরো বানাইতে হবে, বলতে হবে এটাই হচ্ছে সমান্তরাল রেখার ঢাল। তাহলে এই জায়গাতে কে এর মান ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে সমান্তরাল যে নতুন রেখাটা আছে সেইটার পজিশনের উপরে। সবগুলো রেখাই কিন্তু সমান্তরাল রেখা কিন্তু একই দিকে তাকানো থাকবে, খালি পজিশন উপরে নিচে হইলে এই ধ্রুবক সংখ্যাটাও উপর নিচ হইতে থাকবে। দেখো তো ক্লিয়ার কিনা? আচ্ছা, এটুকু আগে তুলো। তাহলে লিখবা কেমনে? লিখবা হচ্ছে গিয়ে এই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এত, যেখানে কে একটি ধ্রুবক। লিখো, বাংলায় লিখো, এই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ এত, যেখানে কে একটি ধ্রুবক। এই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ এত, যেখানে কে একটি ধ্রুবক। লিখা হয়ে গেলে বলে ফেলবা। কমপ্লিট? এখন আসো, এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা দামি জিনিস, মনোযোগ দিয়ে শুনিও। এটা বুঝলে মানে সমান্তরাল রেখা একদম পানি ভাত হয়ে যাবে। এখন একটু মনোযোগ দিয়ে শোনো কথাটা, খাতা কলম রেখে দাও, আমার দিকে তাকাও। ওকে, এখন শুনো ভালো করে। প্রথম ব্যাপার, এটা একটা ফিক্সড রেখা তোমাকে দিয়ে দিয়েছে, তোমার এখন কি বের করতে হবে? এইটার সাথে সমান্তরালে আছে অন্য আরেকটা রেখা, ঠিক? আমি কি একমত? আমার সাথে তোমরা কি একমত আছো? এইটা দিয়ে দিয়েছে, বলেছে এটার সাথে সমান্তরালে থাকবে অন্য আরেকটা রেখা বের করতে হবে, ঠিক? এখন মনে করো আমি তোমাকে বললাম যে
শুনো, তোমার বন্ধুকে নিয়ে আসো। ধরো আমি হুট করে বললাম তোমার বন্ধুকে নিয়ে আসো। এখন তুমি কি হুট করে যে কোনো একটা বন্ধুকে নিয়ে আসবা, নাকি জিজ্ঞেস করবো আগে যে ভাই কোন বন্ধু? আমার তো অনেক বন্ধু, কোন বন্ধুকে আনবো বলেন ভাই? তখন আমি বলবো যেই বন্ধুটা দেখতে এরকম, যেই বন্ধুটা এরকম চিকন, এরকম মোটা, যেই বন্ধুটা এই নাম্বার পেয়েছে, ওকে নিয়ে আসো। আমি একটা ফিক্সড কথা তো বলে দিব বন্ধুর ব্যাপারে, তাই তো? তখন তুমি একটা বন্ধু নিয়ে আসতে পারবা, নাহলে তোমার তো বন্ধু অনেক অনেক। ওইরকম আমি যদি বলি ওর সমান্তরাল লেখা আনো, তাহলে ওর সমান্তরাল লেখা তো এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, এখানে এখানে সব দিকেই থাকতে পারে। তাহলে আমার যদি একজন সমান্তরাল লেখা আনতে হয়, ওই বন্ধুর যেরকম একটা ফিক্সড বৈশিষ্ট্য থাকে, সমান্তরাল লেখার জন্য তো একটা ফিক্সড বৈশিষ্ট্য দিয়ে বলতে হবে যে এই বৈশিষ্ট্যের সমান্তরাল লেখা আনো। এখন আমি বৈশিষ্ট্য বলতে কি বলতে পারি? যেমন তোমার বন্ধুর ব্যাপারে আমি বলতাম তোমার কলেজেই তোমার সিটে, তোমার পাশের সিটে বসে ওই বন্ধুকে নিয়ে আসো, তার মানে কি একটা ফিক্সড বৈশিষ্ট্য। তাহলে ওইরকম সমান্তরাল রেখা যাকে তুমি নির্ণয় করতে চাও, তার জন্য একটা ফিক্সড বৈশিষ্ট্য আমরা দিতে পারি যে এই যে এই রেখাটা, সেটা ধরো লাইক আলফা বিটা বিন্দু দিয়ে যায়, বা x1 y1 বিন্দু দিয়ে যায়, মানে যে কোনো বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে দেখো আমার সমান্তরাল রেখা তো অনেক অনেক থাকতে পারে, বাট আমি বলে দিলাম না তুমি যে কোনো সমান্তরাল রেখা আনলে চলবে না, তুমি এমন একটা নির্দিষ্ট সরল রেখাই আনবা যে এটার সাথে সমান্তরাল ঠিক আছে, কিন্তু কিন্তু আমার এই প্রদত্ত আলফা বিটা দিয়েই যায়, আর কোনো বিন্দু দিয়ে যায় না, ওইটা দিয়েই যায়। এইরকম একটা সরল রেখা আমার আনতে হবে। এইটা আমি প্রশ্ন বললাম। এখন তাহলে তোমার কাজ কি হবে? তুমি যেটা বেসিকলি করতে পারো যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি মানলাম আপনার কথা, আপনি খুব ভালো মতন বললেন গুরুজন, তাই কথাও ফেলছি না, ঠিক আছে আমি আনবো। তাহলে আমি তো জানি যে এমনিতে সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হচ্ছে এত হয়। তাহলে এইখানে যেহেতু কে এর মানটা ডিপেন্ড করে যে পজিশন কই, উপরে গেলে কে এর মান একরকম, নিচে গেলে একরকম। এখন আপনি তো ফিক্স করে বলে দিলেন যে এই জায়গায় এই আলফা বিটা দিয়ে যাবে এমন বিন্দু, এমন রেখা। তাহলে কে এর মানটাও কি ভাই নির্দিষ্ট হওয়া উচিত না? যেহেতু বন্ধু একই কথা হচ্ছে, হ্যাঁ নির্দিষ্ট একটা বন্ধু যেহেতু, বা নির্দিষ্ট একটা রেখা যেহেতু, তাহলে কে এর মানটাও নির্দিষ্ট হওয়া উচিত। এখন তোমার এই কে এর মান নির্ণয় করতে হবে। তার মানে সহজ কথা হচ্ছে, এই যেই সরল রেখাটা আছে এটার একটা কাল্পনিক সমীকরণ হচ্ছে এটা। কেন কাল্পনিক? বিকজ কে এর মান আমরা এখনো জানি না। তাহলে তোমার কাজ কি? কে এর মান নির্ণয় করা। কথা হলো করবা কেমনে বলো তো? এইখানে তোমার যেটা চেষ্টা করতে হবে, কে ছাড়া বাকি সবাইকে যদি আমি সংখ্যা বানাইতে পারি, তাহলে কে ইকুয়াল টু ওই সংখ্যাটা, এটা হয়ে যাবে। ঠিক, এখন এদেরকে কেমনে সংখ্যা বানানো যায় খেয়াল করো। এই সরল রেখার জন্য আমরা একটা কাল্পনিক সমীকরণ হিসাবে এটা ধরলাম। এখন এই সমীকরণ এই রেখারই তো সমীকরণ। এই সমীকরণ দিয়ে কি বোঝাচ্ছে? যে এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক। তার মানে কি এই বিন্দুটার এক্স ওয়াই এর মধ্যেও সম্পর্ক কি? এটাই হওয়া উচিত না? ঠিক, যদি হয়ে থাকে, যদি আলফা বিটা এই রেখার বিন্দু হয়ে থাকে, তাহলে আলফা বিটা দিয়ে কি এটা সিদ্ধ হবে না? অবশ্যই। তাহলে যদি সিদ্ধ করি, মনে করো যদি আমরা আলফা বিটা দিয়ে এটা সিদ্ধ করি, তাহলে জিনিসটা কীরকম হবে? যে এ আলফা প্লাস বি বিটা প্লাস কে ইকুয়াল টু 0। ওইখান থেকে আমরা যেখানে আসতে পারি যে সুতরাং কে এর মান মাইনাস এ আলফা প্লাস বি বিটা। এবার এই যে কে এর মান আমরা প্রথম সমীকরণে বসায় দিলেই কি পাবো? এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু 0। দেখো এটা পাবো না? কে এর মানটা আমরা নির্ণয় করলাম কেমনে? উপরস্থ বিন্দু দিয়ে সিদ্ধ করে আমরা কে এর মান বের করেছি, সেই কে এর মান এখানে বসাইলাম। ঠিক, এখন এই মাইনাস দেখতে আমার পছন্দ হচ্ছে না, এটাকে আমি কি করব? খেয়াল করো, মাইনাসটাকে বেসা পাঠিয়ে দিব। তাহলে হবে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ আলফা প্লাস বি বিটা। এইটা হয়ে যাবে আমার সমান্তরাল রেখার সমীকরণ। তাইলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, লিখিও না, আগে মনোযোগ দিয়ে দেখো। তোমাকে একটা সরল রেখার সমীকরণ ওরা দিল, দেওয়ার পরে বলল এটার সাথে সমান্তরালে থাকবে এমন আরেকটা রেখার সমীকরণ বের করো। এখন কথা হচ্ছে সমান্তরালে তো একটা রেখা থাকে না, অসংখ্য রেখা থাকতে পারে। তোর একটা রেখা ফিক্স করে দেওয়ার জন্য বলে দিল যেই রেখাটা এই বিন্দু দিয়ে যায়। মনে করো রেখাটা নড়াচড়া করছিল, টাইট করে ধরে আঠা দিয়ে আটকে দিল আর কি, এই বিন্দু বললো এই বিন্দু দিয়ে যায়। তাহলে তুমি কি করবা? যে কোনো সরল রেখা হিসাবে তুমি এই সমীকরণ ধরলা, এরপরে যেহেতু এই বিন্দু এই রেখার উপরে, তাহলে এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ করলা, এক্স আর ওয়াইয়ের জায়গায় ভুজকটি বসাইলা, বসানোর কারণে তুমি কে এর মান পেয়ে গেলা এটা। এই কে এর মান এই জায়গায় বসাইলে তোমার সমীকরণটা হবে এটা। আমরা পজিটিভ রাখার জন্য দুইটা চিহ্নের দুই জিনিসকে দুই দিকে পাঠাইলাম। তাহলে আমার কি হয়? এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ আলফা প্লাস বি বিটা। দেখো তো বুঝছো কিনা সমান্তরাল রেখার সমীকরণ? কারো কি কোনো প্রশ্ন আছে? এটা মনে রাখতে হবে না, আগে বুঝো,
বুঝতে কি কোনো সমস্যা আছে? মনে রাখার টেকনিক তো শিখাই দিব, আগে এটা বুঝে নাও। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কমপ্লিট সবার? এখন খেয়াল করো, তাহলে এখন কথা হচ্ছে এই সূত্রটাকে সহজ কেমনে করা যায়। আমি তো তোমাকে সূত্রের প্রমাণটা শিখাইলাম যে এই সূত্রটা প্রমাণ কেমনে করতে হবে, বাট সূত্র তো আমাকে পরীক্ষার হলে উত্তর করে দিয়ে আসতে হবে, তাই না? আমার এরকম কঠিন জিনিস দেখলে তো উত্তর করতে ইচ্ছা করে না। এখন সহজ বাংলাটা হচ্ছে যে ধরো এটা তুমি সহজে কেমনে মনে রাখবা জিনিসটাকে সেটা শিখাই দিই। তোমাকে বললো যে এই রেখার সমান্তরাল ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল, এবং মনে করো বললো এখানে যেটা দাও ওইটাই দেই, আলফা কমা বিটা বিন্দুগামী রেখার সমীকরণটা কত হবে খেয়াল করো। তুমি যেটা করবা, মনোযোগ দিও, এখন লিখবা না, এখন খালি দেখবা আমি কি মানে কেমনে লিখি সেটা দেখবা। তোমার কাছে যেই সমীকরণটা দেওয়া সেটার এক্স ওয়াই টুকু তুমি আগে লিখবা, একদম যেমনে আছে হুবহু অমনে লিখবা। তাহলে কি হবে, এ এক্স প্লাস বি ওয়াই লিখলা না? এখন ধ্রুবকটাই তো তুমি চেঞ্জ করে দিতা, সেই জায়গায় তুমি একটু পজ দিবা, থামবা, একটু রিল্যাক্স করবা, ওকে রিল্যাক্স করবা। এরপরে যেটা করবা, একটা সমান চিহ্ন দিবা, ধ্রুবকটা লিখবা সমান চিহ্নের ডান দিকে। এখন এই ধ্রুবকটা তুমি কোন টেকনিকে লিখবা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। কোন টেকনিকে? সেটা হচ্ছে উপরস্থ যেই বিন্দুটা দেওয়া, মানে নির্ণয় রেখার উপরস্থ যেই বিন্দুটা দেওয়া, এই বিন্দু দিয়ে বাম পক্ষকে সিদ্ধ করাবা। তাহলে আলফা বিটা দিয়ে যদি আমি এই জায়গাকে সিদ্ধ করি, হোয়াট উইল ইট লুক লাইক? এ আলফা প্লাস বি বিটা হবে না? মানে এক্স আর ওয়াই এর জায়গায় এই আলফা বিটা চলে আসবে না? তাহলে ওইটা এখানে লিখে দিবা যে এ আলফা প্লাস বি বিটা। দেখো আমার অত বড় প্রমাণ দরকার নেই, অত টেকনিক, অত সিস্টেম দরকার নেই। এটা একটু আগে যেটা করে আসলাম, আমি তোমাকে সূত্রের প্রমাণ দেখাইলাম, বাট তোমার কাজ হবে, তোমাকে এক রেখার মানে এক রেখার সমীকরণ দিল, দিয়ে বললো ওটার সমান্তরাল আরেকজনকে বের করো, ওই জনকে ফিক্স করার জন্য বিন্দু দিল। তুমি করবা কি, যার সমীকরণ দিয়েছে তার এক্স ওয়াই আগে লিখবা, লেখার পরে ইকুয়াল চিহ্ন দিয়ে একটু জিরাবা, জিরানোর পরে যেটা করবা, উপরস্থ বিন্দু দিয়ে বাম পক্ষকে মনে মনে সিদ্ধ করবা। সিদ্ধ করলে যা হইতো ভ্যালুটা সেইটাই চুপচাপ ডান দিকে দিয়ে বলবা আমার কাজ শেষ। সিম্পল। দেখো বুঝছো কিনা? এটা কিন্তু এইচএস এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আসে, বুয়েটে ম্যাথের অংশ হিসাবে এগুলো আসে। ওকে, এখন দেখো এই অংশটুকু বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা? ঠিক এমন কেউ কি আছো যে বুঝো নাই? চাইলে আনমিউট করে বলতে পারো, এবং হেজিটেট করিও না। তুমি যদি আমাকে 10-12 জিজ্ঞেস করো আমি কিচ্ছু মনে করবো না, এটা আমার দায়িত্ব, তাই করাচ্ছি। সো তুমি মানে কয়বার জিজ্ঞেস করলে এটা ইম্পর্টেন্ট না, তুমি মানে না বুঝলে বলবা, এটা কোনো লজ্জার কিছু না। ওকে, কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। ওকে, তুলে শেষ করো, এবার তুলে শেষ করো। হয়ে গেলে আনমিউট করে বলবা ডান, হয়ে গেলে আনমিউট করে বলবা ডান। ভেরি গুড, ভেরি গুড। এখন আমরা একটা বোর্ডের কোয়েশ্চেন সলভ করবো। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, বোর্ডের কোয়েশ্চেন, বোর্ডের আগে আসছে। ওকে, কোয়েশ্চেনটার দিকে তাকাও। বললো কি যে আমার কাছে একটা রেখা আছে, আমার কাছে একটা রেখা আছে, এই রেখার সমান্তরালে তো অনেক অনেক রেখা হওয়া পসিবল। তাহলে এই রেখার সমান্তরালে এমন একটা রেখার সমীকরণ বলো যে রেখাটা 1 1 বিন্দু দিয়ে যায়। এটা হইল প্রশ্ন, যে এই রেখার সমান্তরালে আছে এবং 1 1 দিয়ে যায় এমন রেখার সমীকরণ লাগবে। ওকে, এই রেখা দেওয়া, কত দেওয়া, 7x প্লাস 3y ইকুয়াল টু -6। বললো এটার সমান্তরালে আছে এবং 1 1 বিন্দু দিয়ে যায়, এইরকম আরেকটা রেখার সমীকরণ বের করো। এটা হলো প্রশ্ন। তাহলে কি করতে হবে, অলরেডি যেটার সমীকরণ দেওয়া আছে ওইটার সাথেই তো এটা একই দিকে, তার মানে কি ঢাল সেম, তার মানে এক্স ওয়াই গুলো সেম সেম ভাবে থাকবে। অর্থাৎ 7x প্লাস 3y এইটুকু আমার ফিক্সড, এইটুকু আমি আগে লিখবো। লেখার পরে কি করবো বলো, একজন আনমিউট করে বলো, লেখার পরে কি করবো? লেখার পরে একটু জিরাবো, তারপরে আমি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু। এখন আনবো ধ্রুবক। বলো ধ্রুবক কই থেকে পাবো, আনমিউট করে বলো ধ্রুবক পাবো কই? এই বিন্দু দিয়ে কি করতে হয় বলো, মনে করাই দিলাম, ওই বিন্দু দিয়ে কিছু একটা করতে হবে।
এই বিন্দুকে বাম পক্ষে বসাবো মনে মনে। তাহলে বলো এই 1 কে আমি আর এই 1 প্রথম 1 কে বসাবো x এর জায়গায়, পরের 1 কে বসাবো y এর জায়গায়। তাহলে যদি মনে মনে বসাই বলো তো ভাই কি হবে? 7 ইন্টু বলো 7 ইন্টু 1 প্লাস 3 ইন্টু y এর জায়গায় 1 বসাবো 1। তাহলে বলো 7 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 কত হয়? 10। তো তুমি যখন ম্যাথটা করবা তুমি তখন এখানে এমনি লিখবা 7 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1। তাহলে দেখো 7x প্লাস 3y ইকুয়াল টু 10। ওই যে হচ্ছে এটা আমার অ্যান্সার, বুঝছো? এবার লেখো, খেয়াল করো, বললো এই বিন্দু দিয়ে যায় এবং এই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রেখার সমান্তরাল বলে নাই, ডিরেক্ট অক্ষের সমান্তরাল বললো। কার সমান্তরাল? এক্স অক্ষের। বলো তো এক্স অক্ষের সমীকরণ জানি কি? কেমনে চিন্তা করতে হয়? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে মুখস্থ করে না, এমনি ধরো এক্স অক্ষের উপরে কয়েকটা বিন্দু বলো তো আমাকে, এমনি আন্দাজ করে এক্স অক্ষের উপরে কয়েকটা বিন্দু বলো। এগুলো পারতে হবে তো, ভুলে গেলে হবে? এক্স অক্ষের উপরে ধরো একটা বিন্দু হচ্ছে 1,0, আরেকটা বিন্দু 2,0, আরেকটা বিন্দু 3,0। বলো কমন কি দেখতে পাচ্ছ? কোন জিনিসটা কমন? জিরো। কোন জায়গায় জিরো? এক্স এর জায়গায় না ওয়াই এর জায়গায়? ওয়াই এর জায়গায়। তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই এর জায়গায় জিরো। এই কথা এটা তোমাকে বলছে, দেখেন ভাই এই রেখার সবগুলো ওয়াই হচ্ছে জিরো, এই রেখার যেই বিন্দু আপনি ধরবেন ওই বিন্দু দেখবেন ওয়াই জিরো। এই সমীকরণটা কথা বলছে তোমার সাথে, বুঝছো? এই হলো অবস্থা। তাহলে এই এক্স অক্ষের সমীকরণ কত? ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক। এখন তাহলে তোমাকে যদি বলে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তার মানে কি? রেখাটা হয় উপরে হবে না নিচে হবে, ঠিক? তাহলে রেখাটা হয় এইদিকে হবে অথবা নিচের দিকে হবে, যে কোনো এক জায়গায় তো হবে। এখন তাহলে মনে করো এগুলোর সমীকরণগুলো কেমন হওয়া উচিত বলো তো? ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং, এরকম হওয়া উচিত না? প্যাটার্ন যেহেতু একই, এক্স ওয়াই একই রকম থাকবে। এখন বুঝবা কেমনে ওয়াই ইকুয়াল টু কত? কেমনে বুঝবা? এইটার মধ্যে বুঝেছিল কেমনে এটা বলো? উপরের বিন্দু দেখে দেখে বুঝলা যে বিন্দুগুলো আর ওয়াই যা এটার ওয়াইও তাহলে তাই হবে জিরো। তাহলে এখন আমাকে বলেছে যে আমার যে এক্স অক্ষের সমান্তরাল লেখাটা সেটা 3-4 বিন্দুগামী। তাহলে বলো 3-4 বিন্দু এটা কি উপরের রেখার মধ্যে হইতে পারে নাকি নিচের দিকের রেখা? বলো তো, একটা আন্দাজ করে বলো জাস্ট। নিচের দিকে। কি হিসাব করে বললা? ভুল বললে সমস্যা নেই, কিন্তু ভুলটাই বলো, বলো আর কি। -4। তাহলে 3, -4 তো উপরে দিয়ে যেতে পারবে না। 3-4 যে 3-4 নিচের দিকে যাবে। তো ধরলাম, মনে করে নাও জাস্ট এইটাই আমার 3-4, জাস্ট সাপোজ আর কি, যে এটা হচ্ছে 3, -4। এখন স্বাভাবিকভাবে যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং থাকবে। এখন এই বিন্দু দেখে বলো ওয়াই ইকুয়াল টু কত হওয়া উচিত? -4 হওয়া উচিত। এই যে অঙ্ক তো সব তোমার ভিতরেই, খালি চিন্তাটা বাকি। চিন্তা করা শুরু করলে দেখবো অঙ্ক সব তোমার ভিতরেই, বুঝছো? এটা ওয়াই ইকুয়াল টু -4 হলে বামে নিলে প্লাস, বুঝছো? লিখো, লিখে ফেলুন। খেয়াল করো কোয়েশ্চেনে কি বলেছে? বলেছে এই রেখা দুইটা যদি সমান্তরাল হয় তাইলে এ এর মান কত হবে? এখন তোমাকে দুইটা রেখার সমীকরণ দেওয়া, বললো এরা সমান্তরাল, তুমি ভিতরে ভিতরে কি বুঝবা? মুখে ওরা বললো আমরা সমান্তরাল, কিন্তু তুমি ওদেরকে কেমনে বুঝবা বলো তো? ঢাল সেম মানে ঢাল সেম। তো ঢাল সেম কেমনে আসে? এক্স এর সহগ দ্বয়ের ভাগফল ওয়াই এর সহগ দ্বয়ের ভাগফল সেম হবে, ঠিক? সহগ সেম তো তুমি লেখার সময় লিখবা, বাট এইখানে তো তুমি চোখেই দেখতে পারবা যে সহগ তো সেম না। 3 আর 2 কি সমান নাকি? 1 আর -1 কি সমান নাকি? সহগ তো এখানে সমান না অবভিয়াসলি, বাট কি রে ভাই এদিকে সহগ, আচ্ছা যাই হোক নাকি, ওকে। এখন তাহলে না, ভুল নাই। এখন তাহলে তুমি কি বুঝবো? যে ঢালগুলো সমান, কথা ঠিক তো? তাহলে ঢাল সমান হওয়ার পরে আমি কোনটা মার্ক করে দিয়েছিলাম? যে এক্স এর সহগগুলোর ভাগফল আর ওয়াই এর সহগগুলোর ভাগফল সমান সমান থাকবে, ঠিক? তাহলে দুইটা সমীকরণ তোমাকে যদি দিয়ে দেয়, এমসিকিউতে আসবে যে কে এর মান কত হলে এরা সমান্তরাল হবে, তুমি কি করবা? এক্স এর সহগ দ্বারা ভাগ করবা, ওয়াই এর সহগ দ্বারা ভাগ করবা, বলবা যেহেতু সমান সমান নিশ্চয়ই এরা সমান, বুঝছো? এখন তাইলে যদি আমরা এইবার এই ম্যাথটা সলভ করা শুরু করি, খেয়াল করো, তাহলে যেহেতু ঢালগুলো সমান তাহলে কি সমান সমান হবে? এক্স এর সহগের ভাগফল ওয়াই এর সহগের ভাগফল। তাহলে এক্স এর সহগ কত 2a আর 3, তাহলে 2a ভাগ 3 যা আসবে। বলো ওয়াই এর সহগ কত? -1 আর +1,
তাহলে -1 ভাগ +1 কি তাই আসবে না? তাহলে যদি ইকুয়াল হয় তাহলে 2/3 ইন্টু এ, তাহলে এই 2/3 ওইদিকে গেলে কি হবে? -3/2 না? সবাই বলি থ্যাংক ইউ, লিখো। ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে যে সহগগুলো বের করার আগে ওদেরকে সবাইকে এক্স এর নিতে হবে, লাইক ওইটা যেটা y = 3x, তাহলে 3x - y + 5 = 0, এটাকে kx + 3 + 1 = 0 আগে একটা সাইডে আনলাম। এরপরে ওদের থেকে আমরা যেটা করব এই দুইটার ভাগফল আর এই দুইটার ওকে, আচ্ছা y লিখি নাই, ওকে, আর এই দুইটার ভাগফল, তাহলে 3/k আর -1/3। তাইলে দেখো এইবার কেটা এদিকে আর এই 3 দুইটা একসাথে করলে অটোমেটিক কি হয়ে যাবে বলো? 9 = -k বা k = -9। তুলো 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 তুলো। আমরা এখন একটা রিটেনের ম্যাথ দেখব, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখব। লা 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 লা। শেষ, কমপ্লিট। এখন খেয়াল করো এই ম্যাথটা, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই ম্যাথটা এর আগে মোটামুটি কয়েকবার আসছে সৃজনশীলে, এবং তুমি আশা রাখতে পারো তোমার কলেজে এই অঙ্কটা দিবে। তাই এই ম্যাথটা মানে মোটামুটি এটা শিওর থাকতে পারো তোমাদের কারো না কারো কলেজে এই অঙ্কটা দিবে। নো, কোয়েশ্চেনটা তুলবা, ছবিটা আঁকবা, ছবির ব্যাপারে একটু বলে দিই, এটা সামান্তরিক আঁকবা, আর এটা মোটামুটি মাঝখান দিয়ে একটু একটু এরকম করে করবা, মানে একদম মাঝখান দিয়ে না, এটা একটু এরকম হবে, এই ওয়াইয়ের সাথে একটু কাছাকাছি থাকবে, এই -4 বাকিটুকু বুঝছো। এইটা তুলো, এটা লিখো, টাইম দেওয়া হলো 1 মিনিট পুরোপুরি। তুলো, এটা সুন্দর করে তুলবা। শুনো, কলেজের পরীক্ষা হোক, বুয়েটের ভর্তি পরীক্ষা হোক, আমার খাতাটা ফলো করে যাবা, বুঝছো? তোমার বই যেটাই থাকুক, টেস্ট পেপার যেটাই থাকুক, প্রশ্ন ব্যাংক যেটাই থাকুক, তোমার কাজ হবে হচ্ছে আমার খাতাটা কমপ্লিট করে যাওয়া। লেকচার খাতার মধ্যে সব টাইপের ম্যাথ একদম গুছায় রেখে দিয়েছি, গুছায় করাচ্ছি। এই খাতাটা শেষ করে যাওয়ার মানে হচ্ছে খাতা তুমি পারো, তার মানে তুমি যে কোনো কিছু ইনশাল্লাহ পারো। সিম্পল, ওকে? আচ্ছা, এখন পড়া শুরু করি। এই অঙ্কটা আমি যখন পড়াবো তোমাকে বা শিখাবো, তখন তুমি কিছু লিখবা না, দরকার পড়লে লেখার জন্য আমি 2 মিনিট টাইম দিব না শেষে, কিন্তু তুমি কিছু লিখিও না। এখন শুনতে হবে, অঙ্ক খুবই ছোট, কিন্তু ভিতরের অনেকগুলো জায়গা আছে যে একটা লাইন মিস করেছে মানে পুরো অঙ্ক আর বুঝবা না, এরকম। তাই ফোন যেখানে আছে তোমার থাকুক, কলমটা হাতের থেকে দূরে রাখো, কলম দূরে পাঠাও, এমনি দূরে রাখো, ছাড়াও একটা জায়গায় রেখে দাও, ওকে? এবার তাকাও। ফার্স্ট অফ অল ওরা কি বললো দেখো, এই কলম রাখো নাই কেন? কলম রাখো, তুমি কলমটা রাখো। এবার তাকাও, বললো OPQR একটা সামান্তরিক, OPQR একটা সামান্তরিক। হোয়াট ডাজ সামান্তরিক মিন? সামান্তরিক যেটা মিন করে যে বিপরীত বাহুগুলা সমান সাইজের হয় এবং একদম অ্যাঙ্গেলটা সেম থাকে, মানে ঢাল সেম থাকে। সমান্তরাল আর কি, সেম ভাবে এই দুইটা রেখারও দৈর্ঘ্যগুলো সেম সেম এবং একদম একই অ্যাঙ্গেল বরাবর আছে, সমান্তরাল, ঠিক? বললাম উদ্দীপক থেকে PR কর্ণের সমীকরণ নির্ণয় করো। এই রেখাটার সমীকরণ বের করতে হবে। তো তোমাকে যদি জাস্ট মানে আউট অফ নোওয়্যার যদি জিজ্ঞেস করে যে আচ্ছা এমনি বললো, মনে করো তোমার বন্ধু কিচ্ছু প্রশ্ন বলে নাই, সব ঢাকা রেখেছে, মনে করো তোমার বন্ধু এসে তোমাকে বললো মামা পিআরটা বের করে দেখাতো দেখি, পিআর রেখার সমীকরণ। তখন তুমি বলবো না আরে এগুলো কি বলো, পিও নাই আরও নাই, আমি পিআর কই থেকে বের করবো? আমি তো জানি না পি বিন্দুর স্থানাঙ্ক কত, আমি তো জানি না আর বিন্দুর স্থানাঙ্ক কত। তার মানে কি, পিআর রেখার সমীকরণ বের করার জন্য আমার পি এবং আর বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার, ঠিক? তাহলে ওরা আমাকে PR রেখার সমীকরণ বের করতে বলেছে, দ্যাট মিনস আমার ফার্স্ট টার্গেটটা এখন কি হবে? তাহলে পি এবং আর বিন্দুর স্থানাঙ্ক বের করা। কেউ কি দ্বিমত আছো আমার সাথে যে না ভাই এটা না অন্য কিছু দিয়ে করবো? বলো, কেউ কি দ্বিমত আছো নাকি সবাই একমত? ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই পি বিন্দু আর বিন্দুর স্থানাঙ্ক বের করবো কেমনে? এইখানে আমি অন্তর্বিভক্তি হতে পারছি না। এতদিন তো অন্তর্বিভক্তি শিখেছিলাম, বিন্দু বের করতাম, মধ্যবিন্দু হইলেও বের করতে পারতাম, কিন্তু এখন পি এবং আর কই থেকে বের করবো? দুটো রেখার উপরে আছে। এখন আসো, এখন কথা হচ্ছে পি এবং আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পি বিন্দুটা এক্স অক্ষের উপরে, মানে একটা রেখার সাথেও সম্পর্ক আছে, আর বিন্দুটা এই রেখার উপরেও আছে এবং এই রেখার উপরেও আছে। তাহলে এই দুই ব্যাপার হচ্ছে পি এবং আর এর পরিচয়।
যদি কেউ জিজ্ঞেস করে পি বিন্দু মানে কি, পি বিন্দু এক্স অক্ষের উপরে একটা বিন্দু। আর বিন্দুর বৈশিষ্ট্য কি, আর বিন্দু এই রেখার উপরেও আছে আবার এই রেখার উপরেও আছে। আচ্ছা বুঝলাম, ভালো কথা, ভেরি গুড। এখন একটা একটা করে আমরা মানে খুঁটে খুঁটে যে সিআইডির মতন প্রদ্যুমান, এসিবি প্রদ্যুমানের মতন আমরা এখন সব বের করবো একটা একটা করে। ওকে, খেয়াল করো এবার। পি বিন্দু যেহেতু এক্স অক্ষের উপরে, তাহলে আমি তো এইটুকু অন্তত পক্ষে শিওর যে পি বিন্দুর হাইট নাই কোনো, ওয়াইয়ের মান 0। কেউ কি আছো যে না ভাই পি এর ওয়াইয়ের মান 5 দিব, এরকম কেউ আছো নাকি? 0ই হবে, 0। কিন্তু এইটা এখনো জানি না এবং কোনো হিন্ট নাই আমার কাছে, তাহলে আপাতত ওকে বাদ রাখলাম। একজনের অর্ধেক তো পেয়েছি, আমার লাগবে আর এবং পি, আর এর ভুজকটি, পি এর ভুজকটি, 4টা জিনিস লাগবে আমার। একটা তো পাইলাম, 4 ভাগের 1 ভাগ কাজ তো শেষ হইল, মনে একটু ঠান্ডা হইলো। এখন এবার আর এর জন্য তাকায় তোকায় দেখি যে কি করা যায়। খেয়াল করো, আর এর বৈশিষ্ট্য কি বলতো? মাত্র একটাকে বললাম, আর এর বৈশিষ্ট্য কি? এই রেখার উপরে আছে আবার এই রেখার উপরে আছে, ঠিক? এটাও চারের বৈশিষ্ট্য। এখন বলো, আর এই রেখার উপরে আছে, যেমন দেখো একটু আগে তুমি দেখলা পি এই রেখার উপরে আছে, তাহলে বললো যে এই রেখা যেহেতু এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের তো ওয়াই ইকুয়াল টু 0, তাই এটা 0 বসাই দিলা। এখন আর এই রেখার উপরে আছে, এইটার থেকে আর এর কিছু একটা বলো তো দেখি কি করা যায়, বুদ্ধি করে বলো। ম্যাথ করবা তোমরাই, আমি খালি পথ দেখাই দিব। আমি অঙ্ক এখানে সমাধান দেখাইতে আসি নাই, সমাধান শিখাইতে আসছি। বলো এবার, এই রেখার উপরে আর আছে, এই রেখা কিরকম রেখা, কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের। এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে এক্স সেম হয় নাকি ওয়াই সেম হয় সব জায়গাতে? হ্যাঁ হ্যাঁ, ওয়াই সেম হয়। তাহলে আর এর ওয়াই যা, কিউ এর ওয়াইও কি তাই হওয়া উচিত? কিউ এর ওয়াই যদি 2 হয়, আর এর ওয়াইও কত হবে? মজা না? আচ্ছা, এটা আসলো। ওকে, এখন দেখো, তাহলে তোমার আর এর বৈশিষ্ট্য ছিল 2টা, এটার উপরে আছে এটার উপরে আছে। এক বৈশিষ্ট্য ইউজ করে তুমি অর্ধেক বের করে ফেলেছো আর এর, বাকি অর্ধেক তাহলে কোন বৈশিষ্ট্য দিয়ে করতে হবে বলো? এই রেখার উপরে আছে এই বৈশিষ্ট্য দিয়ে, ঠিক ঠিক কি না? এখন তাহলে কেমনে করবা? চিন্তা করো, আমি চাচ্ছি তুমি চিন্তা করো। ওই রেখার উপর ওয়াইয়ের মানটা বসে। এই তো এই চিন্তাইতে বের করতে যাচ্ছিস। দেখো, আর হচ্ছে আমার এই রেখার উপরে আছে, এই রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x। ইট মিনস এই রেখার উপরে যেই বিন্দুরই তুমি y দেখবা, সেইটা হবে x এর -2 গুণ। তাহলে এই আর বিন্দুতে এই রেখার উপরেই, আর বিন্দুর y হচ্ছে 2, তাহলে এইখানে তুমি যদি 2 বসাও, তাহলে x এর মান কত হয় কাটাকাটি করলে? -1 না? x এর মান কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো কত হয়, -1 হয়। তাহলে আর এর y এর মান যদি 2 হয়, x এর মান কত হবে? -1, ঠিক? তাহলে আমার পি এবং আর বিন্দুর 4টা পথ ছিল, 4টার মধ্যে 3টাই বের হয়ে গেছে। এখন লাগবে কোনটা? পি এর ভুজ। কেমনে করবা? আবারও খেলা, বলো, চিন্তা করো। এখন আমি একটু হিন্ট দিয়ে দিই, শোনো। এই রেখা সমান ও সমান্তরাল। এবার চিন্তা করো, আমি চাচ্ছি কথাগুলো তোমার মাথার থেকে বেরোক। এখন যদি মাথার থেকে বেরোয়, তাহলে পরীক্ষার হলেও মাথার থেকে বেরোবে, নাইলে পরীক্ষা হলে বলবো মাহির ভাই কি জানি করছিল, মনে পড়তেছে না, বন্ধুরা গুতাবা কতক্ষণ, তারপরে দেখবো স্যারও তোমাকে গুতাচ্ছে। এখন বলো, সমান্তরাল লেখা, ওকে, সমান্তরাল লেখার ইস্যু না, সমান রেখা। এবার চিন্তা করো, সমান, দৈর্ঘ্য সমান। এবার চিন্তা করো, দৈর্ঘ্য সমান। এবার চিন্তা করো, দৈর্ঘ্য সমান। এইটুকু যা দৈর্ঘ্য, এইটুকুরও তাই দৈর্ঘ্য। এবার চিন্তা করো, হ্যাঁ হ্যাঁ, ও থেকে পি এর দূরত্ব অতটুকু। এখন আসো, কিউ আর এর দূরত্ব আমি কেমনে বের করবো? ভুজদ্বয় অন্তর হোল স্কয়ার, কোটিদ্বয় অন্তর হোল স্কয়ার, মনে করে না? তোমাদেরকে টেকনিক শিখেছিলাম তো, যে যদি কোটিগুলা সেম হয় তাহলে কোটি বাদ, ভুজ দুইটা পার্থক্য করে মডুলাস, মনে আছে? তাহলে আসো, -4 -1, লেট মি সি যে এম আই রাইট অর রং, y2 দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে -1 -4 এর মডুলাস, সো কত হবে বলো? 3, ঠিক? তাহলে আমার ওপিও তো 3 হবে নাকি 5-6 হবে? 3 হবে। এখন এই 3 তাহলে এখানে কত লিখবো বলো? 3 লিখে দিব।
তোমাকে যদি বলি যে নাও এই নাও এক্স অক্ষ y অক্ষ, এবার আঁকো 3 0 বিন্দু আঁকো, কই আঁকবা? এইখানে আঁকবা না, -3 হবে। এই তো একটা করে ভুল করবো, একটা করে শিখবা, তাহলেই দেখবো আসল শিক্ষা হচ্ছে। এই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, বুঝছো? তাহলে দেখো আমার দেখতে দেখতে খেলার ছলে অলরেডি পি আর কিউ চলে আসছে, পি আর আর চলে আসছে। সো আমরা তো এখন খুবই ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, সো আমার পি আর রেখার সমীকরণ, পি আর রেখার সমীকরণ হয়ে যাবে কত? পি আর রেখার সমীকরণটা কত হবে বলো তো দেখি? y মাইনাস y1, y1 মাইনাস y2, x মাইনাস x1, x1 মাইনাস x2। ক্যালকুলেশন করলে যা আসবে ওটাই উত্তর হবে। ওকে, শেষ করো এই অঙ্কটা। আরেকবার বলো কাইন্ডলি। ও, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। যদি এমন হয় যে কোটিগুলা সেম সেম, সেই ক্ষেত্রে ভুজ একটার থেকে আরেকটা বিয়োগ করে মডুলাস করব, দূরত্ব পেয়ে যাব। যদি এমন হয় ভুজগুলা সেম সেম, সেই ক্ষেত্রে কোটি একটার থেকে আরেকটা বিয়োগ করে মডুলাস বের করব। বুঝছো? এটা একদম লেকচার 2 আর 3 তে পড়ানো হয়েছিল শুরুর দিকে, অনেক আগের কথা, আন্দোলনের আগের কথা। তখন বাংলাদেশ ছিল 1.0, এখন বাংলাদেশ 2.0। সব লেখা করতে করতে আমরা দুইটা বাংলাদেশ লিখে ফেললাম। শেষ, লেখা শেষ সবার? ওকে, এই কোয়েশ্চেনটা তুলো, এটা খুবই ভালো কোয়েশ্চেন, প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং হচ্ছে গিয়ে ভিতরে অনেকগুলো জায়গা আছে চিন্তা করার। আমি তো বের করাবো এই সব তোমার দিয়েই, বাট মানে শিখতে পারবো অনেক কিছু এটা করলে। শুরু করো, আগে লিখো এটা। এইটা শিখতে পারলে তুমি একদম মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য উপযুক্ত। এটা ইঞ্জিনিয়ারিং স্টাইলের কোয়েশ্চেন। চট্টগ্রাম বোর্ডে গত বছর আসছে এটা। এটা একটু দেখাইলে বেটার, তুমি বললেও লাভ হবে না। এখন আসো আমরা এই অঙ্কটা করি আগে। এইদিকে তাকাও। বললো যে একটা সামান্তরিক আছে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু। সন্নিহিত মানে পাশাপাশি, লাগানো লাগানো বাহু, বিপরীত সাইডের নাম লাগানো লাগানো বাহু। সন্নিহিত বাহু হচ্ছে এই দুইটা। আচ্ছা, বললো ওই সামান্তরিকের কর্ণ দুইটা ছেদ করে এই পয়েন্টে, অপর বাহু দুইটার সমীকরণ নির্ণয় করো। ওকে, এই হলো প্রশ্ন। এই আসো, মনে করো এটা হচ্ছে আমার একটা সামান্তরিক। হ্যাঁ, এই সামান্তরিকের মধ্যে একটা রেখা হচ্ছে x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 1, বা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন ওদের কাছে তো সামান্তরিক আছে, তো কর্ণ আছে দুইটা। এই দুইটা কর্ণ ছেদ করে হচ্ছে এই জায়গাতে। তো বললো দুইটা কর্ণের ছেদ বিন্দু হচ্ছে 2,3। দুই কর্ণের ক্ষেত্রে এই কথা সত্য, ছেদ বিন্দু এটা। বললো যে এবার তো দুইটা বাহু তো দেওয়া আছে, এখন তোমার কাজ হচ্ছে বাকি দুইটা বাহু বের করা। এটা বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এখন তুমি কেমনে করতে পারো সেটা আমরা এখন খুঁজে বের করবো, তোমার মধ্য থেকে বের করবো। তাই যারাই ক্লাসে আছো সবাই আনমিউট করে ফেলো আল্লাহর নামে, বাকিরাও করো। এখন শুনো, তোমার কি নির্ণয় করতে হবে এখান থেকে দেখে বলো। অপর দুইটা বাহুর সমীকরণ। তাহলে এই বাহু আর এই বাহুর সমীকরণ, তাই তো? তাহলে ওদের মেইন পরিচয়টা কি? ওরা একটা সামান্তরিকের দুই বাহু। তো সামান্তরিকের বাহুদ্বয়ের মধ্যে বৈশিষ্ট্যটা কিরকম থাকে? যে ধরো এই বাহুটার বৈশিষ্ট্য কি, যে এটার সাথে সমান্তরাল, আবার এটা হচ্ছে এটার সাথে সমান্তরাল, এক্স্যাক্ট সমান্তরাল। তার মানে কি, যে এই বাহু বের করতে গেলে আমার সমান এবং সমান্তরালের ক্যালকুলেশন করতে হবে। তাহলে সমান বাহুর সমীকরণ কোনোদিন পড়েছো? পড়ো তো নাই। সমান্তরাল তো পড়েছো। তার মানে কি, যে এই দুইটা বের করতে গেলে আমরা সমান্তরাল লেখার সমীকরণের সূত্র ইউজ করবো, ঠিক? হ্যাঁ, এখন দেখো, এখন মনোযোগ দিয়ে তাহলে শুনো কথাটা, যে সমান্তরাল লেখার সমীকরণ বের করার জন্য আমরা এই সিস্টেমটা শিখে আসছি তো নাকি? তাহলে আমার যদি ফাইনালি এই রেখাটা আনতে হয়, এই যে সমান্তরাল লেখার সমীকরণ আনতে হয়, আমার কি কি জিনিস লাগে? একটা লাগে যে কোন রেখা সমান্তরাল সেটার সমীকরণ, আরেকটা লাগে যেটা বের করছি এটার উপর একটা বিন্দু, ঠিক কিনা? এখন তাহলে আসো, খুব মনোযোগ দিবা। আমার লাগবে হচ্ছে এটা বের করতে হলে আমার কি লাগবে? দুইটা পয়েন্ট। কি পয়েন্ট? যে ও আসলে কার সমান্তরাল, ওর সমীকরণ লাগবে 1 নাম্বার।
2 নম্বর কি, ওর উপরের কোনো না কোনো একটা বিন্দু পেলেই হলো, ঠিক। সেমভাবে এই রেখার জন্যও এইটার সমীকরণ এবং এটার উপরস্থ কোনো একটা বিন্দু। তাহলে এখন তুমি বলো, ওর যে দুইটা বৈশিষ্ট্য দরকার বা যে দুইটা তথ্য দরকার, এর মধ্যে এক তথ্য আছে, আরেক তথ্য কি লাগবে, কোন তথ্য, বিন্দু লাগবে, ঠিক। তাহলে এই রেখার জন্য উপরস্থ একটা বিন্দু হলে খুব ভালো হয়, এই রেখার উপরস্থ একটা বিন্দু হলেও খুব ভালো হয়। এখন উপরস্থ বিন্দু দেয় নাই ওরা, তাহলে দেখো এক তথ্য দিয়েছে, উপরস্থ তথ্য দেয় নাই, উপরস্থ বিন্দুর তথ্য, কিন্তু কি দিল, ছেদ বিন্দুর তথ্য দিল। তাহলে নিশ্চয়ই ওরা চাচ্ছে তুমি এই ছেদ বিন্দু দিয়েই এই রেখার উপরস্থ বিন্দু, এই রেখার উপরস্থ বিন্দু বের করো। নিশ্চয়ই ওরা এটা চাচ্ছে, নাকি নাকি অন্য কিছু? এটাই যাচ্ছে না? তার মানে হয়তোবা এই বিন্দুর মাধ্যমে ওরা চাচ্ছে এমন একটা বিন্দু বের করো যে একই বিন্দু এইটার উপরেও আছে, এটার উপরেও আছে। তাহলে এমন একটা পয়েন্ট দেখে দেখে বলো তো দেখি, যে কোন এমন একটা বিন্দু আছে যে বিন্দুটা এই রেখার উপরেও যায় আবার এই রেখার উপরেও আছে। একটা বিন্দু, দুইটা না। এই বিন্দুটা না, এই বিন্দু এটার উপরেও আছে আবার এটার উপরেও আছে, ঠিক ঠিক কিনা? তাহলে এখন আমাকে এনি হাউ এটার মাধ্যমে এটা বের করতে হবে, তাই তো? এখন কেমনে করবা? মধ্যবিন্দুর জন্য কি কি লাগে বলো তো? ধরো মধ্যবিন্দু, মাঝখানের বিন্দু বের করতে বললাম, তাহলে তুমি কি কি বিন্দু ইউজ করবা মাঝখানটা বের করার জন্য? দুই প্রান্তের বিন্দু। এখন এটা তো কোনো প্রান্তের বিন্দুই নেই, এটা বের করতে হবে, তাহলে আরেকটা কোন প্রান্ত লাগবে? এটা লাগবে। তাহলে যদি বলি এই প্রান্তের বিন্দু, তাহলে এটা কি বের করার কোনো উপায় আছে নাকি এটা কিছুই নাই, এমনি সমাধান করলে? তাহলে এই দুইটা সমাধান করতে হবে, এক্স্যাক্টলি। বজ গুণন করো আর অ্যানি গুণন করো, হোয়াট এভার, কিন্তু এই বিন্দু এদেরকে সমাধান করলে বাবা তুমি। তাহলে লেট আস অ্যাজিউম যে এই বিন্দুটার স্থানাঙ্ক বা নাম হচ্ছে পি, অ্যান্ড দিস ইজ কিউ অ্যান্ড আর অ্যান্ড এস। ওকে, সো তুমি যদি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও, ইউ হ্যাভ টু সলভ দিস টু ইকুয়েশনস। তো কেমনে করবা? আপাতত আমরা ক্যালকুলেটর দিয়েই করি। ক্যালকু কাহা হয়? তোমরা কি ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান পারো? এমন আছো কেউ পারো না? আমার কাছে ক্যালকুলেটর আছে স্মার্ট বোর্ডে, দেখাই দেবো তাহলে। ওকে, তাহলে আমরা চলো সবাই মিলে ক্যালকুলেটর দিয়ে করি এটা। ওকে, ওহো ভুল লিখলাম রে, দাঁড়াও। 2 3 -1 না +1 হবে, -3 হবে। ওকে, বিন্দু আসছে -1,1, তাহলে পি বিন্দু আসছে -1,1। এখন তুমি যদি আর বিন্দুকে মনে করো আলফা বিটা ধরে নাও, তাহলে বলো তো আর বিন্দু কেমনে বের করবা? ক্লাসে করাইছি এগুলা, যে পি এবং আর এর মধ্যবিন্দু যা সাপোজ যে ও, হ্যাঁ, তাহলে 2, ও লাগবে না অ্যাকচুয়ালি, এমনিই করে ফেলো একবারে, যে -1 + আলফা। তো ওখান থেকে তুমি যেটা পেয়ে যাবা সেটা হচ্ছে যে আলফা -1/2 = 2, বিটা +1/2 = 3। তো ওখান থেকে যেটা আসবে যে এত = 2, তার মানে হলো এই দুইটা দিকে গেলে 4, আলফা -1 = 4, দ্যাট ইজ আলফা = 5। এমনি চিন্তা করলে বিটা = 5 আসে, তাই তো? 6 - 1, তাহলে আলফা বিটা ইজ 5 না, আলফা বিটা ইজ 5। তার মানে এটা কত হবে? যে তোমার 5 5। এবার একটু মিউট করো, যে ভাইয়ের ফোন ভাইব্রেট করছে। এইটুকু আগে লিখো, এইটুকু আগে কমপ্লিট করো খাতায়, তারপর আমরা পরের অংশ যাব। এখন আমার লাগবেটা কি? আমার লাগবে অপর দুই বাহুর সমীকরণ লাগবে। তাহলে এখন এটা লাগবে। তাহলে দেখো এস আর রেখাটা, এটা হচ্ছে পি কিউ এর সমান্তরাল এবং আর বিন্দুগামী। তাহলে এস আর রেখার সমীকরণ কি হওয়া উচিত? পি আর এর এক্স ওয়াই হুবহু দেখে দেখে বসাই দিব। পরীক্ষার হলে বন্ধুদের খাতা যেমন দেখো অমনি দেখে দেখে বসাবা। আর ডান পক্ষে ধ্রুবকটা লিখবা। ধ্রুবক কেমন লিখবা? যে এই যে আর বিন্দুর যেই আলফা বিটা মানে 5 5, এই 5 5 তুমি বাম পক্ষে মনে মনে সিদ্ধ করবা, করলে যা হয় ডানে লিখে দিবা। তাহলে 5 - 2 × 5, দ্যাট মিনস x - 2y, ধরো এটা 10 - 5 + 5 = 0। তাহলে এটা বলো কার সমীকরণ হলো? এস আর এর। সেইমভাবে আমরা যদি বলি যে আমাদের লাগবে এখন মনে করো আর কিউ বা কিউ আর, এই কিউ আর কার সমান্তরাল? পিএস এর সমান্তরাল এবং কোন বিন্দুগামী? আর 5 5 গামী। ঠিক, যদি গামী হয় সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে এটা দেখে দেখে ওটা লিখবো। তাহলে 2x + 3y = এই 5 5 কে এখানে বসাইলে কত হবে?
2 into 5 plus 3 into 5 and lastly আমরা কি ফাইন্ড আউট করব বলো তো 10 plus 15 equal to 25 দ্যাটস ইট ওকে এই হচ্ছে অপর দুই বাহুর সমীকরণ লিখো 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 এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ এবং মানে খুব সুন্দর জিনিস এটার ভিতরে আছে ভালো অঙ্ক এই অঙ্ক যদি বুয়েটেও আসে আমি অবাক হইতাম না এটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং প্রায় সময় এইচএসসি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাই যারা মনে করো যে ভাই আমি তো মেডিকেলে পড়বো আমি কোনো ভালো অঙ্ক শিখবো না ভাই আমি কোনো মতে এটা পাস করতে চাই তাইলে ওই যে চোখে অন্ধকার আর হাতে হারিকেন দুইটা একসাথে বুঝা গেল শেষ হইল শেষ হয়ে গেলে বলো ভেরি গুড এখন আমরা দেখব নতুন দুনিয়া এই দুনিয়ায় নতুন পাখি আসবে কি পাখি সেটা খেয়াল করো মনে করো তোমার কাছে আচ্ছা হেডলাইনটা আগে দাও লম্ব রেখার সমীকরণ এতক্ষণ আমরা পড়ছিলাম সমান্তরাল রেখার সমীকরণ নাও উই উইল বি স্টাডিং লম্ব রেখার সমীকরণ ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন লিখো 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 হেডলাইন হচ্ছে খেয়াল করো মনে করে নাও যে আমার কাছে একটা সরলরেখা আছে অ্যান্ড ওর ইকুয়েশনটা হলো এরকম যে ax plus by plus c equal to 0 নাও আমার আরেকটা সরলরেখা লাগবে which is perpendicular to the first line and it will be look like this যে এরকম লম্ব ভাবে আছে এখন বলো লম্ব রেখা কি এরকম একটাই পসিবল নাকি আরো অনেকগুলো হতে পারে কি মনে হয় আরো অবভিয়াসলি অনেকগুলো পসিবল তো ডানে বামে সবাই তো লম্ব সবাই 90 ডিগ্রি করে তো আছে তাহলে এখন কথা হচ্ছে যদি তোমার লম্ব রেখার পজিশন ফিক্স না থাকে তাহলে আমরা কি দিয়ে সেট করব ধ্রুবক চিহ্ন মনে করে নেব যেটা মানে যে কোনো র্যান্ডম ধ্রুবক চিহ্ন এখন কথা হচ্ছে যে তুমি একটু কমন সেন্স ইউজ করো তো আচ্ছা একটু আমাকে বলো তো একটা জিনিস তুমি কি এটা কখনো আমার কাছে শুনেছো আমি তো আন্দোলনের আগের থেকে তোমাদেরকে পড়াচ্ছি এখন এই লাইনটা কখনো বলেছি কিনা এটা একটু বলো খালি আমার মনে পড়ছে না যে দুইটা লম্ব রেখার ঢাল গুণ করলে যে -1 হয় কখনো আমার কাছ থেকে শুনেছো আগের থেকে জানো এটা ইম্পর্টেন্ট না আমার কাছে শুনেছো কিনা মানে এই লেকচারে কখনো বলেছে কিনা এই প্লেলিস্টে মনে নেই তোমাদের মনে নেই হ্যাঁ এগুলোই হয় দুনিয়ায় যাই হোক এখন শুনো কথা হচ্ছে এরকম যে দুইটা লম্ব রেখার ঢাল আজীবন গুণ করলে -1 আসে এটা মানেটা কি এটা মানেটা হচ্ছে যে একটা আরেকটার উল্টা এবং নেগেটিভ একটা ঢাল আরেকটার উল্টা এবং নেগেটিভ মানে খালি যে গুণের কারণে উল্টা ওইটাই না চিহ্নর দিক থেকে উল্টা মানে গুণাত্মক বিপরীত আবার যোগাত্মক বিপরীত দুইটা সংখ্যার বিপরীতকরণ দুই রকমের হয় লাইক চিন্তা করো একটা 5 সংখ্যা তোমাকে দিলাম দিয়ে বললাম যে ওর যোগাত্মক যেমন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা তোমার জেন্ডার বিপরীত কোনটা তুমি ছেলে হয়ে থাকলে বলবা মেয়ে মেয়ে হয়ে থাকলে বলবা ছেলে ওরকম সংখ্যারও বিপরীত ধরন আছে মনে করো তুমি ক্লাসের একদম টপ স্টুডেন্ট ফার্স্ট যদি বলি তোমার পড়াশোনাগত বিপরীত কোনটা যে একদম লাস্টে অবভিয়াসলি তো ওইটা সংখ্যারও এরকম বিভিন্ন আঙ্গিকা বিভিন্ন বিপরীত সংখ্যা আছে তো যদি বলি একটা সংখ্যা হচ্ছে 5 ওর যোগাত্মক বিপরীত কোনটা ইট মিনস যে চিহ্ন চেঞ্জ করে দিলেও দেখতে কেমন হয় তাহলে 5 আছে মানে কি কিরকম চিহ্ন +5 তাহলে এটার যোগাত্মক বিপরীতটা হবে -5 আচ্ছা আরেকটা বিপরীত আছে গুণাত্মক বিপরীত লাইক উই হ্যাভ আ নাম্বার 7 যদি বলি ওর গুণাত্মক বিপরীত কত গুণাত্মক বিপরীত মানে হচ্ছে উল্টা 1/, আর কি তাহলে 1/7 এখন লম্ব রেখার ঢাল যেগুলো আছে সেই ঢালগুলা দুইটা স্টেপে আসবে একটা হচ্ছে আগে গুণাত্মক বিপরীত করবা পরে আবার এটাকে যোগাত্মক বিপরীত করে দিবা কিরকম মনে করো 5 তোমার কাজ হবে ওইটাকে আগে -5 করা এরপরে ওইটাকে উল্টা করে দেওয়া তাহলে দুইটা লম্ব রেখার ঢাল হচ্ছে এরকম দেখতে হবে একটা 5 হলে একটা -1/5 তাহলে ওদেরকে তুমি চেহারা দেখে চিনবা কেমনে তোমার কাজ হবে এই দুইটা 5 কে ধরে ধরে গুণ করা মানে এই দুইটা ঢালকে গুণ করা দেখবা এখানে গুণ করলে -1 আসে কিনা যদি আসে তার মানে হ্যাঁ নিশ্চয়ই এরা লম্ব রেখার ঢাল এই হলো থিমটা দেখো তো বুঝছো কিনা কমপ্লিট এখন শোনো তাইলে যদি আমি বলি যে আমার কাছে দুইটা লম্ব রেখার ঢাল আছে তাহলে ধরো লম্ব রেখা আছে একটা M1 একটা M2 ঢাল
এখন তাহলে তুমি আমাকে বলো কি বলবা? কিচ্ছু বলতে হবে না, বসে বসে দেখো আমি কি করি। এখন শোনো, তাহলে দেখো লম্ব রেখার ঢালগুলোকে গুণ করলে কি আসে? -1। তাহলে প্রথম রেখা মনে করো m1, পরের রেখা হচ্ছে m2, ঢালগুলা গুণ করলে কি আসতে হবে? -1 আসতে হবে। আমি এখানে নাম ধরে দিলাম a1 b1 c1 a2 b2 c2 = 0। তাহলে মনে করো m1 এর মান কত হবে? -a1/b1 হবে। m2 এর মান কত হবে? -a2/b2 = -1। সো মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস থাকবেই। আলটিমেটলি যেটা হবে a1 a2/b1 b2 = -1। দুইটাকে দুই পাশে পাঠিয়ে দিলে a1 a2 = -b1 b2, বাম পাশে নিয়ে আসলে a1 a2 যোগ b1 b2 = 0। ঠিক আছে, লিখো এবার যে দুইটা সরল রেখা দেখতে যদি ওরকম থাকে এবং ওরা যদি একে অপরের সাথে লম্ব থাকে, সেই ক্ষেত্রে ওদের ঢাল দেওয়ার গুণফল -1 হয়। এবং এটার একটা ফাইনাল চিন্তা হচ্ছে, যেমন সমান্তরাল লেখার ক্ষেত্রে x এর সহগগুলো ভাগ করলে y এর সহগগুলো ভাগ করলে সমান সমান আসতো। তাহলে ওইরকমভাবে সহগ টক দিয়ে খেলাটা খেলবে। আপনি x এর সহগ দুটাও এখানে ভাগ করতা সমান্তরালে, আর এখানে করবা গুণ। x এর সংখ্যা দুটা গুণ করবা, y এর সংখ্যা দুটা গুণ করবা, মানে সংখ্যা না, কি বলে জানি এটাকে, সহগ। সহগ দুটা গুণ করবা, গুণ করলে সমান আসবে না, ঋণাত্মক আসবে। মানে ঋণাত্মক বিপরীত হবে, কই গেল, ঋণাত্মক বিপরীত হবে, যোগাত্মক বিপরীত হবে। বুঝছো? সমান্তরাল লেখার ক্ষেত্রে সমান আসতো, আর এটার মধ্যে মানে সমান তো হয়ই না, আগে ওখানে যেটা ভাগ করতে এখানে করতে হয় গুণ, আবার ঋণাত্মক বিপরীত আসে। বুঝছো? দুইটা জায়গায় চেঞ্জ আসে, ভাগের জায়গায় গুণ, আবার হচ্ছে গিয়ে নর্মাল সমান না, যোগাত্মক বিপরীত, মানে মাইনাস আসবে। একটা 5 আসলে একটা -5 আসবে, একটা 7 আসলে একটা -7 আসবে, লাইক দ্যাট। একটু তুলে শেষ করো আগে। পরীক্ষায় আসলে এটা লিখবা, অ্যাপ্লিকেবল, এটা একদম মানে শর্টকাট না, এটা মেইন সূত্র, এটাও মেইন সূত্র, এগুলোর কোনো শর্টকাট না। হয়ে গেলে মুখ ফুটিয়ে বলবা, কখনো কোনো কথা মনে রেখে দিবা না, যে বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না, লজ্জা লাগে, মনের মধ্যে রেখা দিলা। একটা সময় বুড়ো হয়ে গেলা, তখন হতাশ লাগলো, আরে ওই দিন যদি বলতাম। অন্তরের জ্বালা। অন্তরের জ্বালা আজীবন থাকবে। ওকে, এখন আসো, এখন একটা সুইটেবল কোয়েশ্চেন তো পাচ্ছি না আমি, না পেলেও নো প্রব। দাঁড়াও 1 মিনিট। কোনো সমস্যা নেই, যেখানে ছিলাম ওখানে চলে যাচ্ছি আবার। দাঁড়াও, তাহলে এখন এখানে আমরা আছি। ওকে, খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে শুনি এখন। তাহলে দেখো, তুমি সমান্তরাল রেখার ঢালগুলা তুমি বুঝে ফেললা যে কেমনে কি হয়। ওকে, ঢালের তোমার কনসেপ্টটা ক্লিয়ার, যে ঢালের সময় তোমার হচ্ছে নর্মালি মানে ওকে, একটু শুরু এই জায়গাটা, যে সমান্তরাল রেখার ঢালের মধ্যে তুমি যেটা করতা, a1 ভাগ a2 b1 ভাগ b2 একদম ইকুয়াল আসতো। এইখানে তুমি গুণ করলা, মানে আগে উল্টা করে ফেললা, ভাগের জায়গায় গুণ, উল্টা, তারপর আবার চিহ্নটা উল্টা আসে, আগেরটা a1/a2 b1/b2 ইকুয়াল, এখন ইকুয়াল না, ঋণাত্মক ইকুয়াল আসে। এখন এই যে চিন্তাটা, এটা তুমি কই কাজে লাগাবা বলি। মনে করে নাও যে আমার কাছে হচ্ছে খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা। তোমাকে বললো যে ax + by + c = 0। এই রেখার সাথে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই রেখার সাথে লিখো, খাতায় লিখো, এই রেখার সাথে
সাথে না তো, না না, লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি করবা? হ্যাঁ, ওটা তুমি বুঝতে বললা, বাট থিমটা কিরকম? থিমটা হচ্ছে, দেখো এতদিন তুমি সমান্তরাল লেখার ক্ষেত্রে যেটা চিন্তা করতা যে যেহেতু দুইটা রেখা সমান্তরাল নিশ্চয়ই ঢালগুলো ইকুয়াল, সো ঢাল ইকুয়াল, ঢালের ক্ষেত্রে তো আমরা জানি যে a1/a2 b1/b2 ইকুয়াল, তাহলে আমরা চিন্তা করতে গেলে আমি a গুলা b গুলা সেমই রাখবো। তো সমান্তরাল লেখার ক্ষেত্রে হুবহু ax প্লাস by লিখতা, লিখার পরে উপরস্থ বিন্দু এনাটিনা ওগুলো বসাই দিতে। আচ্ছা, এইখানে কাজটা একটু ডিফারেন্ট, এইখানে কিন্তু লম্ব রেখা, এবং তুমি জানো লম্ব রেখার ঢাল ইকুয়াল না, লম্ব রেখার ঢালগুলো খেয়াল করো, m1 m2 গুণ করলে -1 হয়, তার মানে ঢালগুলা একটা আরেকটার ঋণাত্মক এবং গুণাত্মক বিপরীত একসাথে, ঠিক? গুণাত্মক বিপরীত আবার ঋণাত্মক, জিনিসটা বুঝো, ডাবল ডাবল উল্টা, মানে একদম জায়গা চেঞ্জ হয়ে যায়, উল্টা হয়ে যাচ্ছে, আবার নেগেটিভও। তাহলে সেই কারণে তুমি যেটা করবা, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ এদের জায়গা চেঞ্জ করে দিবা, লাইক ax by না হয়ে bx ay হবে, মানে এই এ বি এর জায়গাটা ঘুরে যাবে। দেখো তো বুঝছো কিনা, এ বি, এই বি এইখানে আর এই এইখানে, তাহলে কি হবে বলো, bx ay। তাহলে আগে কি করলা, m1 কে m2 বানাইলা, উল্টা করলা, জায়গাটা উল্টা করলা, এরপর আবার আরেকটা কি উল্টা করতে হবে, চিহ্ন। তাহলে চিহ্ন মাঝখানে যদি প্লাস থাকে তুমি মাইনাস দিবা, মাঝখানে মাইনাস থাকলে তুমি প্লাস দিবা, চিহ্নটা চেঞ্জ করবা। তাইলে এইটা হইলো আমার মেইন সমীকরণের বাম পক্ষ, মেইন সমীকরণের বাম পক্ষ। আর ডান পক্ষে তোমার ধ্রুবক হবে, ডান পক্ষে তোমার ধ্রুবক হবে। দেখো তো থিমটা ক্লিয়ার কিনা? এটুক তোলো, জিনিসগুলো চিন্তা করবা যে কেন হচ্ছে, কেন আমি সংখ্যা ঘুরাই দিলাম, কেন আমি চিহ্নটা চেঞ্জ করলাম, মেইন রিজনটা কি বিহাইন্ডে। ওকে, এমনি করে চিন্তা করবা। ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটু শেষ করি, আমরা এখানে যেই রেখার সমীকরণ বের করতে যাচ্ছি এটা কিন্তু কোনো ফিক্সড রেখা না, বিকজ কে ক্যান বি এনিথিং, এনি নাম্বার, তাই না, এনি রিয়েল নাম্বার। এখন কে এর একটা ফিক্সড মান আমার দরকার, তাহলে যদি আমার ফিক্সড মান করতে হয় তাহলে কি করতে হবে, এই রেখাটা যদি নড়াচড়া করছিল ওর একটা ফিক্সড পজিশন লাগবে। পজিশনকে ফিক্স করবো কেমনে, একটা বিন্দু আঠা দিয়ে আটকায় দিব, লাইক ধরো x1 y1। সেক্ষেত্রে আমরা যদি বলি যে এই রেখার সাথে লম্ব, wait a minute, এই রেখার সাথে লম্ব এবং কোন বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ কোনটা হবে, এটার সাথে লম্ব এবং x1 y1 দিয়ে যায়। তাহলে কি করবা, সিম্পল আগেরটার মতোই, যে এই দুটার সংখ্যার সহগগুলো চেঞ্জ করে দিবা, চিহ্নটা চেঞ্জ করে দিবা, এরপরে এই বিন্দুকে বাম পক্ষে বসায় দিবা, বসাইলে অবশ্যই একটা ভ্যালু আসবে, সেটাই হবে এই কে এর মান। তার মানে কিরকম হবে, x1 y1 এখানে মনে মনে বসাও, তাহলে bx1 মাইনাস ay1, এটা হচ্ছে আমার ইকুয়েশন। ওকে, এইবার তোলো, এইবার তুলিয়া ফেলুন। বাকিরাও শেষ করো। নাও প্রথম কোয়েশ্চেন তোলো এখান থেকে। হ্যাঁ, কোনোখানে যদি কে এর মান দিয়েছিলেন ডাইরেক্ট, কে এর মান কখনো জিজ্ঞেস করবে না, না না না, কে এর মান করবে না জিজ্ঞেস, কে এর মান জিজ্ঞেস করার জিনিস না আর কি। যদি জিজ্ঞেস করেও সেই ক্ষেত্রে ডিপেন্ড করে কে এটা কোন দিকে, এ এক্স বি ওয়াই ওই দিকে নাকি এটার অপোজিট দিকে, মানে এমনি কখনো করে নাই, জিজ্ঞেস করে না কখনো, করলেও তুমি দেখবা কোন দিকে, ওই দিকে নিয়ে দিয়ে তারপরে কাহিনী আছে, এমন দরকার নাই। কমপ্লিট করো, তুলো। শেষ। খেয়াল করো, বললো এই রেখার উপরে লম্ব এবং 1 2 বিন্দুগামী, তাহলে যদি লম্ব রেখা হয় তাহলে এক্স ওয়াই কি হুবহু থাকে না চেঞ্জ হয়,
কি কি রকমের চেঞ্জ হবে? এক্স এর সহগ ওয়াই এর সহগ জায়গা চেঞ্জ হবে, 3x 5y না হয়ে 5x 3y হবে। কেন? কারণ m1 m2 উল্টা অমনে চিন্তা করলে। আবার সংখ্যার যে সহগ কি বলে চিহ্নটাও চেঞ্জ করতে হবে, তাহলে যে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। আচ্ছা, এবার যেই বিন্দু দিয়ে যায় সেটা দিয়ে সিদ্ধ করাবা, তাহলে কত হবে 5 × 1 প্লাস 3 × 2 অ্যান্ড তোমার কাছে ইকুয়েশন চলে আসবে। এগুলো অপশন কিছুই মিলবে না, কারণ অপশনগুলো ভুল আসছে। 3 × 2 = 6 আর 5 = 11, এটা কারেক্ট। মনে করো নাও দুনিয়ায় কোনো সংখ্যা টংখ্যা নাই, নো অপশনস, ভুলে তুলেছে এগুলো। খেয়াল করো, বললো এই রেখা আর এই রেখা দুইটা সরল রেখার সমীকরণ, মানে এমন একটা ভাব না বললে আমরা বুঝতে পারি না, মনে করতাম বৃত্তের সমীকরণ। দুইটা সরল রেখার সমীকরণ বুঝলাম। বললো 1 0 থেকে দ্বিতীয় রেখার উপরে যদি লম্ব আঁকি তাহলে ওই লম্বের সমীকরণ কত হবে? সো লেট আস অ্যাজিউম যে, প্রশ্ন না বুঝলেও সমস্যা নেই, ছবি দেখলে বুঝে ফেলবা। 4x + 3y + 2 = 0, এটা একটা সরল রেখা, দ্বিতীয়টা আর কি। বললো 0 1 বিন্দু, হিয়ার ইজ আওয়ার 0 1 বিন্দু। এই 0 1 বিন্দু থেকে যদি আমরা এই রেখার উপরে একটা লম্ব রেখা টানি, ধরে নাও যে এটা হচ্ছে সেই লম্ব রেখাটা, ওকে? যদি আমরা লম্ব রেখা টানি, নাও এই লম্ব রেখার সমীকরণটা কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো ফার্স্ট অফ অল, যে এটা একটা সরল রেখা হুইচ ইজ লম্ব টু এই সরল রেখা, তাহলে লম্ব রেখার সমীকরণ নির্ণয় কেমনে করবো? এক্স এর সহগ ওয়াই এর সহগ জায়গা চেঞ্জ, তাহলে 3x 4y না হয়ে, মানে উল্টা হয়ে যাবে আর কি, 3x 4y হবে। দেন আমার কাজ কি হবে? দেন কাজ হবে মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দেওয়া, চিহ্ন করলাম চেঞ্জ, এরপরে ওই 0 1 এখানে বসাই দিব, তাহলে 3 × 0 - 4 × 1, সেক্ষেত্রে 3x - 4y = -4, এর যে মাইনাসের দিকে গেলে +4ও হয়ে যেতে পারে। সো খ নাম্বার ইজ দ্য কারেক্ট অপশন, ওকে? কমপ্লিট। এমসিকিউতে কিন্তু এরকম করে ঘুরা টুরা দেয়। শেষ, কমপ্লিট সবার? জি ভাই। এখন এইটা দেখো তো দেখি, এইটা রিটেনের কোয়েশ্চেন 4 নম্বরে আসছিল, বোর্ডে আসছে গত বছরই। এটা করো, এটাকে তুলো ভালো করে, টাইম দেওয়া হলো 1 মিনিট। এখন কোয়েশ্চেনটা পড়ো, আগে বাংলা লেখাটা পড়ো। বললো দৃশ্যকল্প 1 এর আলোকে, দৃশ্যকল্প 1 ওই যে এটা, তার মানে এটা দৃশ্যকল্প 1। উদ্দীপকের নিশ্চয়ই 2টা দৃশ্যকল্প দেওয়া ছিল আর কি, যেটুকুর প্রশ্ন ওটুকু আমি নিয়ে আসছি। দৃশ্যকল্প 1 এর আলোকে এবি সরলরেখার উপরে লম্ব রেখা ও সি নির্ণয় করো। ও সি রেখার সমীকরণ লাগবে, এটা দরকার। এখন কোনটা? হ্যাঁ, উদ্দীপক এটা, যে দৃশ্য, এটাই উদ্দীপক, এটা উদ্দীপক, মানে বোর্ডের প্রশ্নে এটা ছিল উদ্দীপক। 2টা দৃশ্যকল্প ছিল, এই কোয়েশ্চেনটা দৃশ্যকল্প 1 কে নিয়ে, তাই দৃশ্যকল্প 1 নিয়ে আসছি। আর খতে প্রশ্ন লেখা ছিল এটা, ওকে, বোর্ডে। জিজ্ঞেস করছিলাম এই যে 5 একক, ওটা কি ও এর মান হচ্ছে 5 একক? ওসি 5, ওসি হচ্ছে 5, ওসি হচ্ছে 5। এখন প্রশ্নটার দিকে পড়ো, তোমাকে বললো হচ্ছে ওসি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ওসি রেখার সমীকরণ বের করতে হবে। এখন চিন্তা করে দেখো, এইটা দাঁড়া একটু দেখে দাও একটু, এই ম্যাথটা অনেকভাবেই চিন্তা করা যায়, অনেকভাবে। কি কি ভাব থাকতে পারে চলো দেখি। প্রথম ব্যাপার হইল যে ওরা কোয়েশ্চেনে একটা হিন্ট দিয়েছে ও এ ও বি। এখন আমার লাগবে ওসি রেখার সমীকরণ। ওসি রেখা অবভিয়াসলি মূল বিন্দু দিয়েই যাচ্ছে, তাহলে আমি মোটামুটি এটা শিওর যে ও বিন্দু দিয়ে যেতে যাচ্ছে মূল বিন্দু দিয়ে, তাহলে আমার ওসি রেখার সমীকরণ y = mx হবে। যদি আমি m এর মান নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমার পুরা কেল্লা হতে। সো m এর মানটা আমার লাগবে। m এর মানের জন্য আমি কেমনে কি করতে পারি? আইদার আমি এখানে x অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করতে পারি অথবা অন্য কোনো কিছু। সো m এর জন্য আমার
কয়েকটা উপায় আছে, আগেও তোমরা দেখেছো। সেটা হলো একটা তোমার ট্যান থিটা দিয়ে ঢাল নির্ণয়ে, আরেকটা হচ্ছে যে যদি তোমাকে সমীকরণ দেওয়া থাকে -a/b, ওইটা একটা। 3 নাম্বারটা হলো তোমার দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, কটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর, এই তিনটাই তো মোটামুটি সব মিলে ঢালের সূত্র। এখানে কোনো বিন্দু দেওয়া নেই, উপর হচ্ছে দুইটা বিন্দু দেওয়া নেই, তাহলে কটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর বাদ। সমীকরণ দেওয়া নাই, তাহলে -a/b বাদ। অ্যাঙ্গেল দেওয়া নাই, কিন্তু অ্যাঙ্গেলের জন্য একটা হিন্ট দিয়েছে ওরা, এটা ইউজ করতে হবে। হিন্টটা কি? ওএ আর ওবি নাকি বলে সমান। ওএ আর ওবি বলে সমান। দুনিয়াটা কোন জায়গায় এসে পৌঁছাচ্ছে দেখো, যে ওএ আর ওবি সমান। নাও হু ইজ ওএ? ওএ হচ্ছে এটা, হু ইজ ওবি? ওবি হচ্ছে এটা। যেহেতু এই দুইটা সমান সমান, তাহলে খেয়াল করো আমার কাছে এইখানে যে রেখাটা আছে, এইটা সমান সমান একটা সমকোণী ত্রিভুজের, যেহেতু এই দুইটা বাহু সমান সমান, তাহলে আমরা কি বলতে পারি না যে এই কোণটা আর এই কোণটাও সমান সমান হবে? বলতে পারি। যেহেতু বাহুগুলো ইকুয়াল, তাই এই কোণ দুটাও ইকুয়াল। তারপর আমাকে বলো, এটা তো বললো লম্ব না, লম্ব রেখা, লম্ব। তাহলে এটা 90 হইলে এটাও কি 90 না? 90। তাহলে দেখো এই দুই ত্রিভুজের মধ্যে এইটা সমান, এইটা সমান। তাহলে কি এখানে কোনো অপশন আছে এটা সমান হওয়া ছাড়া? দুই ত্রিভুজের দুই কোণ সমান, তাহলে 180 মিলাইতে হবে। বাকি দুজনই আছে, ওরাও নিশ্চয়ই সমান হবে। মনে করো এই দুই কোণ মিলে 100 ডিগ্রি, এই দুই কোণ মিলে 100 ডিগ্রি, দুই ত্রিভুজে যেহেতু সমান সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণটা নিশ্চয়ই 80, 180 মিলানোর জন্য এটাও 80, তার মানে কি সমান সমানই হবে, সিম্পল কথা। তার মানে এখন এই কোণ আর এই কোণ সমান, একটুকু সবাই একমত? আচ্ছা, তাহলে বলো তো দেখি, ওভারঅল এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে যদি সমান সমান দুই ভাগে ভাগ করি, মাঝখান দিয়ে আরেকজন যায়, তাহলে ও কত ভাগে ভাগ করবে? 45 করে। সো এই কোণের অ্যাঙ্গেল কত, মানে মান কত আর কি? এটাই 45। তাইলে এটা তো এক্স অক্ষের সাথে 45, ঘটনা তো ঘটে গেছে। সো এখানে তো কোনো প্যারাই নেই, দুনিয়া তো পুরা মানে সেই লেভেলের। তাহলে তুমি tan 45 দিলেই তো হইল। সো y equal to x, there is nothing more. ওকে, লিখে ফেলো। সহজভাবে 3 লাইনের অঙ্ক, 4 নম্বরে আসছে। তবে এই জিনিসগুলো একটু তোমাকে মানে বুঝে টুঝায় লিখতে হবে আর কি। কেমনে বুঝাবা বলি, তোমাকে প্রত্যেকটা কথা লিখতে হবে। কেমনে লিখতে হবে বলি, যেহেতু এত ইকুয়াল টু এত, সুতরাং এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, এবং যেহেতু এত ইকুয়াল টু এত ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তারপরে লিখতে হবে। এখন আমি জানি আমি এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল বলে তোমরা আমি কি বললাম তোমরা এটা লিখতে পারবে না, তোমাদের উপরে আমার ওই ভরসাটা নাই। তোমাদেরকে আমি বিশ্বাস করি না, ওই যে ঈশার মতন, বাপ্পা রাজার মতন। না, আমি বিশ্বাস করি না তোমাদেরকে, আমি একটু বিশ্বাস করি না, তাই আমি লিখে দিব। এখন দেখো লিখতে হবে কি কি বলবা, যেহেতু ও এ ইকুয়াল টু ও বি, সুতরাং বিপরীত অ্যাঙ্গেল। মাথায় রাখিও ও এর নিচে ও এর এই দিকের অ্যাঙ্গেলটা দিবা, এই দিকের, যে ডিরেক্টলি কোণ বি ইকুয়াল টু কোণ এ, এমনি লিখবা, পুরো লিখবা না, কোণ বি ইকুয়াল টু কোণ এ, দ্যাটস ইট। আচ্ছা, আবার কোণ ও সিবি ইকুয়াল টু কোণ ও সি এ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং সিওবি সিওএ সমান সমান এরপরে আসি, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলোই লিখছি। যেহেতু কোণ এ ও বি ইকুয়াল টু সিওএ সিওবি, এবং কোণ এ বি মানে 90 ডিগ্রি, সিও আমার 45 ডিগ্রি লাগবে, হচ্ছে সিওএ লাগবে। তাহলে কোণ সিওএ প্লাস কোণ সিওএ, সুতরাং কোণ সিওএ ইকুয়াল টু 45 ডিগ্রি, দ্যাটস ইট। এই যে এই কথাগুলো লিখে নিবা।
এগুলো দেখতে খুব ভয়ের কিছু নাই, আমি জাস্ট কয়েকটা লাইন লিখলাম এবং মুখে যা যা বলেছিলাম ওগুলোই লিখলাম। এগুলো কিন্তু ইজি এবং উপপাদ্য মনে করে নিয়ে ভয় পেয়ে বসে দেখো না, তো ভাই উপপাদ্য লিখলো, তোমার কষ্ট হইলে তুমি কম লিখিও এখান থেকে, সমস্যা নেই, টিচারদের সমস্যা নেই। কেউ কি কিছু বলছো? তন্ময় আর রাতুল? জিন্দেগি কমপ্লিট হইয়া ওকে, নাও স্টার্ট রাইটিং দিস ওয়ান। আচ্ছা বাকিটা শেষ করে নাও, সবাই একটু শেষ করো আর কি, আমি হুটহাট সরাই দিলে তো হবে না। তোলা শেষ রে, তোলা শেষ, লিখো লিখো, এটা লিখো। খেয়াল করো, বললো এই দুই বিন্দু দুইটার মধ্য দিয়ে গমনকারী সরল রেখার উপর লম্ব এবং এই বিন্দু দিয়ে যায় এরকম রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। খেয়াল করো, এই বিন্দু দুইটার মধ্য দিয়ে গমনকারী সরল রেখা, এদের মধ্য দিয়ে যাচ্ছে এরকম সরল রেখা, এটার উপরে লম্ব, আবার ওটার বিন্দু দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এটা একটু সবাই মিউট করে ফেলো, যারা ওই যে রাতুল যারা আছো আর কি, হ্যাঁ মিউট করো, তাহলে একটু আমার বলতে সুবিধা হবে। ওকে, এখন একটু মনোযোগ দাও কাইন্ডলি। এখন একটু মনোযোগ দাও। তাহলে আমার যখন কোনো রেখার লম্ব রেখা লাগবে, তাহলে লম্ব রেখার জন্য কি কি লাগে? যার সাথে লম্ব ওর সমীকরণ লাগবে, আর যেই বিন্দু দিয়ে যাবে ওই বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে এখন কোন বিন্দু দিয়ে গেল সেটা কিন্তু বলে দিয়েছে যে এই বিন্দু দিয়ে যাবে, স্থানাঙ্ক আছে, তাহলে আমার লাগবে যে কার সাথে লম্ব ওইটার সমীকরণ। তাহলে আমার বুঝো জিনিসটা যে সমীকরণটা দরকার, যে এটার সাথে লম্ব এবং সমান্তরাল যদি আরেকটা লেখা লাগে সেই ক্ষেত্রে আমার আগে হচ্ছে এটার সমীকরণটা লাগবে, দেন আবার উপরস্থ একটা বিন্দুও লাগবে। ওই বিন্দুটা ওরা বলে দিয়েছে যে -b, a, তাহলে আমার এই জিনিসটা পাইলেই হয়, এটার সমীকরণটা পাইলেই হয়। তো এটার সমীকরণটা ওরা কোথাও দেয় নাই, হিন্ট কি দিয়েছে যে এই রেখাটা এ বি আর এ -b দিয়ে যায়। তাহলে এই রেখাটা যায় কি কি দিয়ে? এ বি আর এ -b, এই দুইটা দিয়ে যায়। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই দুই বিন্দু ইউজ করে যেমনি হোক এটা বের করতে হবে। তাহলে সিস্টেমটা কীরকম, একটু মিউট করে ফেলো সবাই। সিস্টেমটা হচ্ছে যেহেতু এই রেখার উপরে ভুজগুলো ইকুয়াল, তাহলে ডিরেক্টলি আমরা বলতে পারবো যে দুইটা বিন্দুর ভুজ ইকুয়াল, নিশ্চয়ই x = a হবে এটার সমীকরণ। তাহলে এটা হচ্ছে x = a সমীকরণ। ওকে, তাহলে আমার প্রদত্ত সরল রেখাটার সমীকরণ হচ্ছে x = a বা x + 0y = a। এখন আমার লম্ব রেখার সমীকরণ, এটার সাথে লম্ব এবং -b, a গামী, হ্যাঁ এইটা গামীর সমীকরণ। তাহলে কি হবে? এই 1 আর 0 জায়গাটা অদল বদল হয়ে যাবে, 0x আর 1y এরকম জায়গাটা অদল বদল হবে, দেন এই চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ইকুয়াল টু, এবার -b, a এখানে এখানে বসায় দিবা। তাহলে এটা তো অটোমেটিক 0 আর a বসাবা এখানে, তাহলে -1 × a। আচ্ছা ঠিক আছে, তাহলে জিনিসটা কীরকম আসে? -y = -a বা y = a, এটাই তো, বুঝছো? লিখো তাহলে। এটা তোমাকে আমি অন্য একভাবেও চিন্তা করা শেখাবো, যেহেতু রুয়েটে আসছে, এটা আরেকটা স্টাইল আছে, ইঞ্জিনিয়ারিং স্টাইল, ওটা শেখায় রাখবো এখনই। এমনি আগে তুলো, এরপর আরেকটা স্টাইল শেখাচ্ছি। তোলা শেষ হইয়া এখন তাহলে দেখো, ছবি দিয়েই কাজ হয়ে যাবে। প্রথম ব্যাপার, যেহেতু এই রেখায় দুইটা বিন্দুর ভুজের মান সেম হইতেছে, তাহলে x এর মান আজীবনই সেম থাকছে, বোঝা গেল। তাহলে এটা আমার সমীকরণ, এটুক তোমরা আশা করি একমত। এখন আমার লম্ব রেখার সমীকরণ লাগবে। তাহলে দেখো x = a, এটার মানে এই রেখাটা কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের নাকি y অক্ষের? y অক্ষের। তাহলে এটার সাথে লম্ব যদি হয় কেউ একজন, তাহলে সে কার সমান্তরাল হবে? x অক্ষের সমান্তরাল হবে। খেয়াল করো, একটা x অক্ষ, সমস্যা নেই ভুল বললে কোনো সমস্যা নেই, ভুল বলা তো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। একটা রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, ওর উপরে তুমি যদি কাউকে লম্ব আঁকো, সেটা অবশ্যই y এর সমান্তরালই হবে, ঠিক?
কারণ এক্স আর ওয়াই লম্ব লম্ব। তুমি আর তোমার বন্ধু দুজন পাশাপাশি বসে আছো, সামন দিয়ে তোমার কোনো শত্রু হেঁটে যাচ্ছে, ওই শত্রু তোমার অরিজিনাল শত্রু, কিন্তু তোমার শত্রু হওয়ার কারণে ইনডিরেক্টলি তোমার বন্ধুরও শত্রু হয় ও। ঠিক, তোমার বন্ধু ওকে দেখে চেটে যাবে গিয়ে, একদম ভালো মতন চেতবে যে কিরে তুই আমার বন্ধুরা এই করছিলি, মানে মেজাজ খারাপ থাকবে। ওইরকম এক্স ওয়াই এরা শত্রু, তাহলে এক্স এর যে বন্ধু ওর সাথে যে লম্ব ও শত্রুটার সাথে মিল হবে, মানে অমনে যাবে। চিন্তা করবো জিনিসটাকে। এখন তাহলে দেখো ও হচ্ছে গিয়ে ওয়াই এর সমান্তরাল, রাইট? তাহলে ওর উপরে যে লম্ব সে কার সমান্তরাল হবে? শত্রুর। উল্টা যেহেতু এক্স এর সমান্তরাল, লম্ব যেহেতু এক্স ওয়াই যেহেতু লম্ব ওর সমান্তরাল, আর ও যদি এক্স এর সমান্তরাল বা ওয়াই এর সমান্তরাল হয়, এটা লম্বটার সমান্তরাল হবে, ওয়াই এর সমান্তরাল। বুঝছো? ও যেহেতু ওয়াই এর সমান্তরাল, তাহলে এটা কার সমান্তরাল হবে? এক্স এর সমান্তরাল। ঠিক, এক্স এর সমান্তরাল লেখার সমীকরণ কিরকম হয়? ওয়াই ইকুয়াল টু সামথিং না এক্স ইকুয়াল টু সামথিং? ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সামথিং। তাহলে তুমি বুঝতে পারছো যে এই রেখার মধ্যে ওয়াই ইকুয়াল টু সামথিং হবে। তাহলে সবগুলো বিন্দুতে কি ওয়াই ইকুয়াল টু ওই থিংটাই হবে না, সামথিংটা যেটা? তাহলে এখন যে কোনো একটা পয়েন্ট এটার ওয়াই যা, বাকিগুলোর ওয়াই নিশ্চয়ই তাই হবে, অর্থাৎ রেখার সমীকরণটা হবে এটা। একটু আগে তুমি অনেক কষ্ট করে এটাই পেয়েছিলা। বুঝছো? তুমি এটা নর্মাল জাস্ট ভিজুয়ালাইজেশন পাওয়ার দিয়েই বুঝে ফেলতে পারবা, এবং মেইন ভর্তি পরীক্ষায় এমএ লিখলেও ফুল নাম্বার। ওকে, তাহলে সিম্পলি তুমি কি লিখবা? তোমার কাজটা হবে এরকম যে বলবা এ বি দুইটা, বলবা এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ এত যা এক্স অক্ষের সমান্তরাল, সরি ওয়াই অক্ষের সমান্তরাল। সুতরাং এর উপরে লম্ব এবং এই বিন্দুগামী রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, যার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ। দ্যাটস ইট। একটুকু এই 4 লাইন লিখলেই যথেষ্ট। লিখে দিব? না ভাই লাগবে না। এমন কেউ আছে যে লিখে দিতে হবে? লজ্জা পাবে না, আমি একদম কিচ্ছু মন খারাপ করবো না, লিখে দেখাই যাবো। খেয়াল করো কোয়েশ্চেনে কি বললো। বললো এ বি আর এসি দুইটা রেখা, একটা সমীকরণ এটা, একটা সমীকরণ এটা। বললো এ বি রেখার উপর লম্ব এডি রেখার সমীকরণ নির্ণয় করো। কিছুই বুঝি নেই, তাই তো? কিছু না বুঝলে কি করবা? আরো একবার করবা। এ বি আর এসি রেখার দুইটার সমীকরণ এটা। তো এদের চেহারা স্বরূপ দেখে বুঝছি যে এরা লম্ব না। লম্ব হইলে একটা, এটা 3x + 2y হইলে এটা 2x - 3y হইতো, লম্ব না। তাহলে মনে করো আমি যদি ছবিটা আঁকি, এরকম একটা আসলো আর এরকম একটা আসলো, জাস্ট সাপোজ। আচ্ছা, একটা রেখার নাম এবি, একটা রেখার নাম এসি। নাম দেখে বলো কমন বিন্দু কোনটা, ছেদ বিন্দু কোনটা, নাম দেখে বলো। এ, কারণ এ বিন্দুটা এবির মধ্যেও আছে, এ বিন্দুটা এসির মধ্যেও আছে। তাহলে মনে করো একটা এ, এটা বি, এটা সি। তাহলে এই যে এবি রেখা হইলো আর এসি রেখা হইলো এই বিন্দু দিয়ে। তা এই বুটেক্সের এই কোশ্চেনটা নামের খেলা খেলেছে। তা মানে তুমি দেখবা নামের মধ্যে যে দুজনের নাম সেম সেম, নিশ্চয়ই এরা দুইজনের ছেদ বিন্দু হচ্ছে এ। এখান থেকে এমনি চিন্তা করবা। তাহলে ছেদ বিন্দু তো তুমি বের করতে পারবা যেহেতু ইকুয়েশনগুলো দেওয়া। সো বের করে ফেলো। ক্যালকু কোথায়? 3 2 + 12 2 - 1 + 12, 36/7। এটা কি এত পচা নাম্বার? 3 2 + 12 2 - 1 + 12। হ্যাঁ, 36/7 - 12/7। আচ্ছা, এটা আসছে। এখন ব্যাপারটা এরকম যে তাই আসছে 3x 2y। দেখি তার একবার। 3x + 2y = 12, 2x - y = 12, 34। ঠিক আছে, এটাই। এই 12 ডান সাইডে নিয়ে তারপরে বসো ক্যালকুলেটারে। ইকুয়াল চিহ্ন ক্যালকুলেটারে কোন জায়গায়, এটা দেখতে হবে। আচ্ছা, এখন বললো এবি রেখার উপর লম্ব এবং এডি রেখার সমীকরণ। এবি রেখার উপর লম্ব এবং রেখাটার নাম কি? এডি। তার মানে এ বিন্দু এখনো কমন। দেখো এবি এর উপর লম্ব এবং এডি রেখার সমীকরণ। এবি এর উপর লম্ব এবং এ দিয়ে যাবে এরকম এডি রেখা। এই যে এইটা লাগবে এডি রেখার সমীকরণ। তাহলে কেমনে বের করবো?
তোমার আগে লাগবে হচ্ছে এবি রেখার সমীকরণ which is already given, দেন তুমি এই রেখার সমীকরণ এবং এই বিন্দুগামী ওখান থেকে বের করে ফেলবা। তাহলে কত আসবে? 3x 2y না হয়ে 2x minus 3y, এরপরে ওই 36 7 12 7 এখানে বসাবা, 2 into 36 by 7 minus 3 into minus 12 by 7, অটো অ্যান্সার চলে আসবে। ভর্তি পরীক্ষায় এই অঙ্কটা দিয়েছিল হচ্ছে জাস্ট মানে নাম্বারের খেলা খেলানোর জন্য। 36 দুগুণে কত হয়? 72 মনে হয়, 72 by 7 প্লাস 3 বারং 36 by 7, উভয় পক্ষকে 7 দিয়ে গুণ করলে দেখবো অটোমেটিক কাজ মিলে যাচ্ছে। দ্যার ইজ কত আসে? 7 দুগুণে 14 x লিখে ফেলো আর কি, কমপ্লিট করো। হয়ে গেলে বলো আমাকে। এখন হেডলাইন দাও নতুন করে, স্পেসিফিক বৈশিষ্ট্যের জন্য শর্ত। দুইটা সরল লেখার মধ্যে যদি স্পেসিফিক কিছু মিল অমিল থাকে সেক্ষেত্রে শর্তগুলো কিরকম করে চেঞ্জ হবে সেটা আমরা এখন শিখব। স্পেসিফিক বৈশিষ্ট্যের জন্য শর্ত, স্পেসিফিক বৈশিষ্ট্যের জন্য শর্ত লিখেছ। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। কয়দিন আগে তোমরা হয়তো বা দেখেছ যে কেউ পালায় যাচ্ছে, পালায় যাওয়ার সময় তাদের চেহারা সুরতের মধ্যে তারা একটু চেঞ্জ আনে। ওই চেঞ্জের কারণে তাকে হুট করে দেখলে কেউ চিনতে পারবে না, বাট গভীরভাবে দেখলে দেখবে আসলে ভিতরে সেই হয়তো বা চুল বড় করছে, দাড়ি কমায় ফেলছে, বা দাড়ি বড় করছে, চুল কমায় ফেলছে, হোয়াটএভার। তো মানুষটা একই থাকে, চেহারাটা একটু চেঞ্জ হয়। এখন মনে করো তোমাকে আমি একটা সরল রেখার সমীকরণ দিলাম, 3x প্লাস 4y ইকুয়াল টু 2। এটা একটা সরল রেখা তোমাকে দিবে গ্রাফের মধ্যে। মনে করো বললাম যে ওকে একটু চেঞ্জ করি, কিরকম চেঞ্জ? ওকে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 12x প্লাস 16y ইকুয়াল টু 8। তুমি যদি ওর জন্য গ্রাফের মধ্যে ছবি আঁকো দেখবা আগেরটার দাগ যেই দাগ, এইটার দাগ একই দাগ, বিকজ সরল লেখাগুলো একই। আমি খালি গুণ করেছি, মানে ধরো চুল দাড়ি বড় করে ফেলেছি বা এরকম। এখন এবার চিন্তা করো, যদিও আমি চুল দাড়িতে পরিবর্তন আনি, বাট অরিজিনাল রেখায় কি পরিবর্তন হয়েছে? না, কিন্তু খালি ওদের বেশভূষায় পরিবর্তন আসছে, দেখতে ভিন্ন, বাট ভিতরের জিনিসটা কি একই না? ভিতরের মানুষটা কি একই না? যদি তুমি গ্রাফে প্লট করো রেখা কি একই দিবে না? তার মানে এই রেখা আর এই রেখা বা এই সমীকরণ আর এই সমীকরণ দুইটা অবশ্যই দেখতে আলাদা। এই সমীকরণটা দেখতে যেমন লাগছে এটা কিন্তু দেখতে অমন লাগছে না। তাহলে দুইটা আলাদা আলাদা সমীকরণ, এরা অবশ্যই দুইটা আলাদা আলাদা সমীকরণ। কিন্তু গ্রাফে প্লট করানোর সময় কি একই রেখাকে দেখাবে না, একই দাগ দিয়ে দেখাবে না। তার মানে এই দুইটা সমীকরণ একই রেখাকে নির্দেশ করলো না। দেখো তো বুঝো কিনা? নির্দেশ করবে তো একই রেখাকে নাকি? তাহলে একই রেখাকে কখন নির্দেশ করে? যখন এক সমীকরণকে জাস্ট সিঙ্গেল একটা সংখ্যা দিয়ে গুণ করে আরেকটা পেয়ে যাচ্ছি, যেমন এটাকে 4 দিয়ে গুণ করে পুরো সমীকরণ পেয়ে গেলাম, তখন সমীকরণ দেখতে আলাদা হবে বাট রেখা হবে একই। তাহলে ওইটাই বলেছে যে এই সমীকরণ দুইটা দেখতে আলাদা হইতে পারে, এখানে কিছু দেওয়া না, এখানে 1 1 1 দেওয়া, মানে দেখতে আলাদা, কিন্তু একই রেখাকে নির্দেশ করবে। কখন? যখন একটাকে গুণ দিলে আরেকটা পাওয়া যায়। তাহলে ধরো তোমাকে যদি বলি যে এটা তাহলে কেমনে কি, খেয়াল করো, 12 ভাগ 3 করো, কত আসবে? 4। 16 ভাগ 4 ওই 4ই আসবে, 8 ভাগ 2 ওই 4ই আসবে। তার মানে প্রত্যেকটার ভাগফল যদি সেম থাকে, বুঝতে হবে একটাকে সংখ্যা দিয়ে গুণ করে আরেকটা পাওয়া গেছে, একটার গুণিতক আরেকটা, সেই জন্য সমীকরণ দেখতে ডিফারেন্ট বাট ভিতরের জিনিস একই। তাহলে ওইটাই বলেছে এখানে যে দুইটা যদি সমীকরণ দেখতে আলাদা হয় কিন্তু একই সমীকরণকে একই রেখাকে নির্দেশ করে, ইউ হ্যাভ টু বুঝতে হবে যে এক্স এর সহগগুলো, ওয়াই এর সহগগুলো আর ধ্রুবকগুলো ভাগ করলে সংখ্যা একই আসবে, বিকজ একটাকে গুণ করে আরেকটা পাওয়া গেছে। একটাকে 5 দিয়ে গুণ করে একটা আসবে বা 6 দিয়ে গুণ করে একটা আসবে, কাকে দিয়ে গুণ করছো? ভাগ করলে পাবা। দেখো তো বুঝছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। এমন কেউ আছো যে বুঝো নাই? ওকে, আসো পরের অঙ্ক, পরের টপিক। বললো এই রেখা এবং এই রেখা দ্বারা যদি সমান্তরাল হয়, তুমি এতক্ষণে শিখে ফেলেছো ঢাল দুইটা ইকুয়াল হবে, এ দুইটার ভাগফল বি দুইটার ভাগফল ইকুয়াল হবে, এটা লিখতে হবে না। এই দুইটা সরল রেখা যদি লম্ব হয়, ঢাল দুইটা গুণ করলে -1 হবে, সেক্ষেত্রে এ দুইটার গুণফল বি দুইটার গুণফল যোগ করলে 0 আসবে বা একটা ঋণাত্মক হবে। মেইন লিখো এইটা,
এগুলো তো লিখতে পারো, বাট এটা লিখো। টাইম দেওয়া হলো এটার জন্য 1 মিনিট, এগুলো না লিখলেও চলবে, এতক্ষণ লিখে ফেলেছো। এটুকের জন্য 1 মিনিট টাইম দিলাম, আমি খুবই দয়ালু, যথেষ্ট সময় দেই। এখন তো লিখছি ভাইয়া। ওরে সেই সেই সেই, সবাই কি লেখা শেষ মনে হয় না? এবার এই কোশ্চেনটা তুলো। এটা হচ্ছে বোর্ডে আসতে পারে, ইঞ্জিনিয়ারিং আসতে পারে। ইঞ্জিনিয়ারিং আসলে এমসিকিউতে আসবে। হয়ে গেলেই বলবা। হয়েছে। ভেরি গুড। খেয়াল করো কোশ্চেনে কি বললো। বললো এই রেখা বা এই সমীকরণ দুজনের রেখা একই, তাহলে এ আর বি এর মান কত হবে? তাহলে সমীকরণের যদি একই রেখাকে নির্দেশ করে, আমার কি চিন্তা করতে হবে যে দুইজনের এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর ধ্রুবকগুলোর ভাগফল দুই ক্ষেত্রেই সেম সেম আসবে। তাহলে আমি আগে দুজনকে এক পক্ষে পাঠাইলাম। তাহলে যদি এখন এক্স এর সহগগুলো ভাগ করি, 2/3a, যদি আমি y এর সহগগুলো ভাগ করি 3/-5b, যদি আমি ধ্রুবকগুলো ভাগ করি 7/15, এখন তাহলে আমার একটা একটা করে আসবে। কি সেইগুলা যারা আসবে, এই দুইটাকে নিয়ে আমি একসাথে আঁকাবো, তাহলে আমি এ এর মান পাবো। কেন? কারণ ওর কাছে এ আছে, ওর কাছে সংখ্যা আছে, তাহলে আমি ডিরেক্টলি এর মান পেতে পারি। কত হবে? 2/3a = -7/15, কাটাকাটি করলে এখানে হবে 5, এই এ যাবে এদিকে, এই 5 আসবে 10/7, তাহলে এখান থেকে এ এর মান -10/7। সেমভাবে এবার এটা দিয়ে আর এটা দিয়ে কাজ হবে, তাহলে 3/-5b = -7/15, কাটাকাটি করলে 3 হবে, এই মাইনাসও কাটা, তাহলে আমার বি এর মান আসবে 3/7। ডি ইজ দ্য কারেক্ট অপশন। বললো এই সমীকরণ একই রেখাকে নির্দেশ করছে, আলফা আর পি এর মান লাগবে। এক্স এর সহগগুলো কত কত দেখো, 3/cos আলফা। ওয়াই এর সহগগুলো কত কত, √3 আর sin আলফা। ধ্রুবকগুলো কত কত, ডান দিকে পাঠাও, -2/p। প্রশ্ন মতে এই তিনটা সমান, যেহেতু একই রেখাকে নির্দেশ করে। ঠিক, এখন তোমার লাগবে আলফার মান, লাগবে পি এর মান। তো কথা হচ্ছে আলফার মান এগুলো থেকে পাইতে গেলে এখানে একটা ধ্রুবক সংখ্যা হইলে ভালো হইতো, বাট না, তো পাচ্ছি না। তাহলে এখন আগে আলফা সরায় না, আগে পি এর মান পাইতে হবে। তাহলে পি এর মান পাওয়ার জন্য আলফা সরাইতে হবে। সরাবা কেমনে? সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার করলে 1 হয়, ওই সমীকরণ দিয়ে আলফা ভ্যানিশ করে ফেলা যায়। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার সাথে এটা যদি মিলাই, 3/cos আলফা = -2/p, এদেরকে একসাথে করলে cos আলফা = 3p/-2 বা -3p/2। সেম ভাবে সেটাই আমরা এক করছি, না কি করবা এই দুটো একসাথে? ও tan দিয়ে করতে পারো, tan দিয়ে করতে পারো, ওটাও করতে পারো, tan দিয়েও করতে পারো। নো এত কিছুই হবে না, আমি একটু বলি। এই দুইটা একসাথে করবা, sin/cos আসবে, সেক্ষেত্রে tan চলে আসবে। tan এর মান ধরো √3 হলে 60 ডিগ্রি, এরকম ভ্যালু তুমি বসাই দিতে পারবা। ওইটাও করতে পারো। আচ্ছা ওইটা দিয়ে করে দেখো, এটা একটু বড় হবে, ওইটা দিয়ে করে দেখো, এটা ইজিয়ার হবে। তুমি যেটা বললা, তুমি পুরোপুরি যাও নাই, বাট স্টার্টিংটা ভালো বলেছো, ওইটা দিয়েই করি, সমস্যা নেই। ধরো আমরা এই দুইটা একসাথে করব, তাহলে কি হবে যে 3 এক লাইনে লিখে ফেলি। খেয়াল করো এই সাইনটা এদিকে, তাহলে sin আলফা আর এই কজটা কজের জায়গাতে cos আলফা = এই √3 থাকলো, এই 3 নিচে,
তাহলে 1/√3। এখন দেখো tan আলফার মান 1/√3 হওয়ার মানে কি? মানে হচ্ছে tan 30 ডিগ্রি। ইন্টারমিডিয়েটে আমরা রেডিয়ান কোনটা বেশি ব্যবহার করি আর কি, সেক্ষেত্রে আলফার মান এক বাক্যে চলে আসে 30 ডিগ্রি, ঠিক? ওকে, এখন তুমি যদি মনে করো এই দুইটা ইউজ করে কাজ করো, আলফার মান অলরেডি 30 ডিগ্রি পেয়েছো, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ক্যালকুলেশন করলে 2√3 ইকুয়াল টু -2/p, 2 কাটা, তাহলে p এর মান আসবে -1/√3। বুঝছো? এই হচ্ছে উত্তর। তুলো। আলফা এর মানটা কি থার্ড কোয়াড্রেন্টে হতে পারতো না? কোন কোন চিন্তা করলে বলো তো? যেহেতু 10 আমরা ইউজ করছি, আর এটা পজিটিভ আছে 1/√3, তাহলে আমরা হয় ফার্স্ট অথবা থার্ড একদম থার্ড থেকে চিন্তা করতে পারতাম না? থার্ড থেকেও চিন্তা করতে পারতাম, আসলে পারতাম। এরকম আসলে একটা কোণ না, অসংখ্য কোণ করা পসিবল। তোমরা যখন সেকেন্ড ইয়ারে দেখবা, সেকেন্ড পেপার পড়ানো হবে বিপরীত ত্রিকোণমিতি, ওইখানে গেলে তুমি দেখবা যে আসলে tan আলফার মান √3 1/√3, এটার জন্য আলফার অসংখ্য মান পসিবল, অসংখ্য। বুঝছো? অনেক অনেক মান পসিবল। ওকে, এটা শুধু মানে তুমি যে বললো যে দুইটা কোয়াড্রেন্টে, আমি একটু দেখাই দিই কিরকমভাবে পসিবল। তোমার কথা পারফেক্টলি কারেক্ট। তোমার কথা হচ্ছে যে ভাই আমার tan এর মান আসছে দুইটা, মানে সরি tan এর মান আসছে 1/√3। এখন 1/√3 মানে কি? যে লম্ব বাই ভূমির মান হচ্ছে 1/√3, মানে লম্বটা হচ্ছে 1, ভূমিটা হচ্ছে √3, তাই তো? তাহলে আমি যদি এমনি চিন্তা করি যে লম্বটা একটু ছোট, ভূমিটা একটু বড়, এই অ্যাঙ্গেলটা আমার আলফা হবে। তো যদি আমি এভাবে চিন্তা করি যে এই 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 যে ত্রিভুজটা, এটা -1 আর -√3, এটার জন্য কিন্তু এই অ্যাঙ্গেলটা আসে, এবং অ্যাঙ্গেলটা হবে তখন এটা। দুইটা অ্যাঙ্গেল, খেয়াল করো, দুইটা অ্যাঙ্গেল কিন্তু, একটা হচ্ছে এই ধনাত্মক কোণটা, এই লাল, আর আরেকটা হচ্ছে এই সবুজ কোণটা। এই দুইটা কিন্তু খেয়াল করো, বুঝতে পারো কিনা দেখো আগে, বুঝা কি যাচ্ছে একটু একটু? এটা সেকেন্ড পেপারের পড়া, একটু অ্যাডভান্স, বাট তখন অনেক আরাম লাগবে আর কি। আমি এটা অনেক আদর করে পড়ে, অনেক মজা লাগে, বাচ্চারা খুব পছন্দ করে এটা। বাট জিনিসটা হচ্ছে কি, জাস্ট একটু বোঝানোর জন্য, হুট করে মাঝখান থেকে দেখছো তো একটু কেমন লাগতে পারে জানি। দেখো যে আমার tan আলফা মিনস হচ্ছে লম্ব বাই ভূমি। সো দের ইজ এ ট্রায়াঙ্গেল যার লম্ব হলো 1 অ্যান্ড ভূমি হলো √3। তো লম্ব আর ভূমির ভাগফলটা আসছে 1/√3। সো এই ক্ষেত্রে তুমি এটাই কেবলমাত্র বলতে পারো না যে লম্ব 1 আর ভূমি √3 ছিল, এই জন্য ভাগফল 1/√3 আসছে। ইট ক্যান অলসো বি যে লম্ব -1 ছিল, ভূমি -√3 ছিল, মাইনাস মাইনাস কাটা গিয়ে এটা আসছে, এটাও তো হতে পারে। সেক্ষেত্রে আমার এই ত্রিভুজটা প্লাস প্লাস না হয়ে মাইনাস মাইনাসও কিন্তু হতে পারে, এবং এইটা লম্ব আর এটা ভূমি হইলে এই ত্রিভুজের জন্যও কিন্তু এটা পসিবল। নাও তোমার যেটা চিন্তা করতে হবে যে অ্যাঙ্গেলটা তাহলে কই কই যাওয়া পসিবল। খেয়াল করো, অ্যাঙ্গেলটা হতে পারে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হতে পারে থার্ড কোয়াড্রেন্টে। এবং সবচেয়ে সহজ বিষয় যেটা, যে দুই ক্ষেত্রেই কিন্তু আমার tan এর মান পজিটিভ, অ্যান্ড 1/√3 ইজ আ পজিটিভ ভ্যালু। তো সেই ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেল অনেকগুলোই হওয়া পসিবল। এবং যেটা আরেকটা ব্যাপার, সেটা হলো যে অ্যাঙ্গেল আসলে যে এটাই হওয়া পসিবল তা না। তুমি যদি এই লাল কোণটাই চিন্তা করো, তাহলে এক্স অক্ষের পরে এইখানে মনে করো কত ডিগ্রি, 30 ডিগ্রি গেল, এটা আসছে। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি S30-এর সাথে আরও 360 ডিগ্রি যোগ করো, তাহলে কিন্তু আবারও এখানে আসবে। তুমি আরও 360 ডিগ্রি যোগ করো, তাহলে কিন্তু আবারও এখানে আসবে। তার মানে কিন্তু তুমি এখানে বারবার 360 ডিগ্রি যোগ করলে এখানে আসতেই থাকবে। প্রত্যেকবার 360 যোগ করবা, প্রত্যেকবার ঘুরে ঘুরে এখানে এসে থামবে। তাহলে খেয়াল করো, এই যে পজিশনটা, এই পজিশনটা কিন্তু ফিক্সড কোনো বিন্দু, ফিক্সড কোনো কোণের জন্য পজিশন না। এটা অসংখ্য কোণই এখানে এসে থামতে পারে। যেমন রাস্তা কোনো ফিক্সড থাকার জায়গা না, তুমি চলাচল করতে থাকবা, প্রায় তুমি ওখানে এসে থামবা। রাস্তার তো ওরকম, এটা একটা রাস্তার মতন, যে সবাই ঘুরেফেরা করে একটা জায়গায় এসে থামে।
এরকম আবার চলা শুরু করে দেয় এরকম। তো এইখানে অ্যাঙ্গেলের কোনো ফিক্সড কোনো ভ্যালু হওয়া উচিত না। ওকে, বারবার চেঞ্জ হবে। তো আমরা ওই চেঞ্জের দিকে এখন যাব না, আমরা একটা ফিক্সড ভ্যালুই বলে দিলাম, মিনিমাম যে ভ্যালুটা। এইদিকে গেলে তোমার হচ্ছে গিয়ে 90, 180, আরও 60 এমনি করে হয়তো দরকার নেই, জাস্ট সিম্পলটা বসাই দিলাম। ওকে, তবে হ্যাঁ আরও অনেকগুলো হবে, ওই অ্যাঙ্গেলটাই না। আমি তোমাকে বললাম এরকম আরও অসীম সংখ্যক ভ্যালু পসিবল, প্রত্যেকবার 360 ডিগ্রি করে যোগ করবা, আলাদা আলাদা কোণ পাবা, বাট দরকার নাই। মানে হ্যাঁ, যে অ্যাঙ্গেলটার কারণে তো ঢালটা তো সরলরেখা সেমই থাকবে, অলওয়েজ সেম থাকবে। তুমি মানে বিশ্বাস না হলে ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে দেখো 10, 30 ডিগ্রি যা আসবে, তুমি যদি 180 প্লাস 30 ডিগ্রি দাও ওটাই আসবে, তুমি যদি 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি দাও তাই আসবে, মানে প্রত্যেক ক্ষেত্রে এটাই আসে। এবং এরকম অসংখ্য কোণ বের করা পসিবল। তো আমরা অসংখ্য কোণ তো উত্তর করবো না, আমরা সবচেয়ে মিনিমাম যেটা ভ্যালু ওটাই দিলাম আর কি। আশা করি বুঝতে পারিয়াছো। আমরা নেক্সট অংশটা এরপরের কাছ থেকে শুরু করব। সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ, অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে।